বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। রাত 1:45। তুমুল শব্দ করে হেলিকপ্টারের পাখার রাউন্ড রাউন্ড ঘুরে নামলো খানবাড়ির উন্মুক্ত বাগানে। পাখার তীব্র বাতাসে বাগানের ছোট থেকে বড় গাছের ডালপাতা নুয়ে নুয়ে পড়ছে একে অপরের সাথে। হেলিকপ্টারের তীব্র গমগম শব্দে আরাফ খান ব্যস্ত ভঙ্গিতে খানবাড়ির ড্রয়িং রুমের মেন দরজা খুলে দৌড়ে ছুটে যান সেদিকটায়। অনেকটা উত্তেজনায় উত্তপ্ত তিনি, কারণ হঠাৎ করে মায়া নিখোঁজ হওয়াটা নিয়ে তিনি বেশ চিন্তিত ছিলেন। কিন্তু আসিফ একবেলার পর ওনাকে ফোন করে জানিয়েছিল মায়া হৃদের সাথে আছে। এতে তিনি শান্ত হয়নি, বরং প্রচণ্ড হাঁসফাঁস করছিল, মনে জাগ্রত হওয়া বেশ কিছু প্রশ্ন নিয়ে। তিনি অপেক্ষা করলেন হৃদের ফিরে না আসা পর্যন্ত, কিন্তু সারাদিন ছুটে গেল, রাতটাও অর্ধেক পার হলো। হৃদ মায়াকে নিয়ে বাড়ি ফিরতে না দেখে উত্তেজিত হলেন আরাফ খান ও হেনা খান দুজনাই। চিন্তিত হেনা খানকে অনেক কষ্টে তিনি ঘুমের ওষুধ দিয়ে নিগারও ঘুম পাড়িয়েছেন কিছুক্ষণ হলো। তারপর থেকে তিনি একাই রাত্রি যাপন করে জাগ্রত অবস্থায় বসে রইলেন হৃদ মায়ার অপেক্ষায়। বেশ কিছুক্ষণ ধরে তিনি চিন্তিত ভঙ্গিতে ড্রয়িং রুমে বসারত অবস্থায় থাকার মধ্যে দিয়ে কানে বাজল হেলিকপ্টারের তীব্র শব্দের টহল। ছুটে যান তিনি সেদিকে। চোখে পড়ল হৃদ মায়ার দুজনার বিধ্বস্ত ক্লান্তিমাখা চেহারা। হৃদ ঘুমন্ত মায়াকে কোলে নিয়ে বের হচ্ছে উড়ন্ত যান্ত্রিক থেকে। উত্তেজনায় তিনি সেদিকটায় দৌড়ে যেতেই পরপর আরও বেশ কয়েকটা হেলিকপ্টার শব্দের টহল করে নামতে লাগলো খানবাড়ির বাগানে। একে একে সকল বডিগার্ডরা জড়ো হতে লাগলো। আরাফ খান হতভম্ব হলো এতটা উত্তেজিত পরিবেশ দেখে। ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত হলো, নিশ্চয়ই কিছু একটা হয়েছিল হৃদ মায়ার সাথে। তিনি এগিয়ে যেতে হৃদ ধুপধা পা ফেলে মায়াকে কোলে নিয়ে এগিয়ে আসে খানবাড়ির ভিতর প্রবেশ করার উদ্দেশ্যে। কিন্তু পথিমধ্যে আরাফ খানের উত্তেজিত কণ্ঠে খানিকটা থামতে হয় হৃদকে। হৃদ কপাল কুঁচকে আরাফ খানের দিকে তাকাতেই তিনি উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে মায়ার? অজ্ঞান হলো কিভাবে? কোথায় ছিলি তোরা এতক্ষণ? হৃদ কিছু বলল না, তবে দৃষ্টি স্বাভাবিক করে পুনরায় হাঁটা ধরে বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য। হৃদের কিছু না বলায় উদ্বিগ্ন হন আরাফ খান। নিজের উত্তেজনায় হৃদের সঙ্গ ধরে হাঁটতে হাঁটতে পুনরায় প্রশ্ন করে বলল, আরে কি হয়েছে বলবি তো নাকি? টেনশনে মরে যাচ্ছি সেই সন্ধ্যা থেকেই, অথচ তোদের একটা পর্যন্ত খোঁজ পাচ্ছিলাম না। তোর দাদির কান্নাকাটি করতে করতে শেষ, অনেক কষ্টে ঘুম পাড়িয়ে এসেছি। এখন আবার তুই বলছিস না কি হয়েছিল? তোরা সন্ধ্যা থেকে এতক্ষণ কোথায় ছিলিস? আর তোদের এই নাজেহাল অবস্থা কেন? মায়ের গায়ে এত কাদামাটি কেন? কোথায় ছিলিস তোরা এতক্ষণ? আরাফ খানের পরপর প্রশ্নের একটা উত্তরও করল না হৃদ। অত্যন্ত গম্ভীর মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এমন একটা ভাব যেন এই মুহূর্তে হৃদ ছাড়া অন্য কেউ আশেপাশে নেই। কারো কথায় হৃদের কান অব্দি যাচ্ছে না। আরাফ খান হৃদের বেপরোয়া ভঙ্গি দেখে তেতে উঠলেন মুহূর্তেই। হৃদ হাত ধরে আটকে রাগী স্বরে বলে উঠলেন হৃদকে, তোকে কিছু জিজ্ঞেস করলে কোনো ঠিকঠাক উত্তর দিস না কেন তুই? মানুষ মনে হয় না তোদের আমাদের? আমরা যে বয়স্ক মানুষগুলো রাত জেগে তোর চিন্তায় চিন্তায় আহার ছেড়ে বসে থাকি, সেটা কি কখনোই চোখে দেখে না হৃদ? আরাফ খানের রাগী স্বরের কথায় গম্ভীর থাকলো হৃদ। কোনো রকম প্রতিক্রিয়া জানালো না নিজের দাদাজানকে। অশান্ত মনে শুধু গম্ভীর শান্ত থাকলো। ঠান্ডা কণ্ঠে বলল, তোমার সোনা মা বেহুশ না, ঘুমিয়ে আছে আমার কোলে। দ্বিতীয়ত, সন্ধ্যায় ব্যস্ত ছিলাম, তাই তোমাদের সাথে আবার কন্ট্যাক্ট করা হয়নি। তৃতীয়ত, তোমার সোনা মা নিজের পাগলামের জন্যই অবস্থা হয়েছে তার। এখন সুস্থ আছে, তো এসে একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। পাগলামি করছে মানে? ও তোর সাথে গেল কিভাবে? আমি নিয়ে গিয়েছিলাম তাই। চমকে উঠে আরাফ খান হৃদের সোজাসাপটা উত্তরে। নিজের মনে সন্দেহ পূর্ণতা নিয়ে পুনশ্চ প্রশ্ন করে বলল, তুই কি মায়াকে পছন্দ করিস হৃদ? শান্ত কণ্ঠে সোজাসাপটা উত্তর করল হৃদ। না। তাহলে ও তোর কোলে কেন? তুই তো কাউকে তোর আশেপাশে ভিড়তে দিস না, কিন্তু আমি দেখছি তুই মায়ের বেলায় চুপ করে সব মেনে নিস কেন? তুই এত চুপ থাকার ছেলে না। উত্তর করল না হৃদ, বরং বিরক্তিতে অতিষ্ঠ হয়ে জায়গায় ছাড়ল মায়াকে নিয়ে। আরাফ খান হৃদের যাওয়ার দিকে সন্দেহপূর্ণতা নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। আরাফ খানের বয়স্ক অভিজ্ঞতা ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে যে হৃদ মায়ের মধ্যকার ভিতরে একটা সম্পর্ক রয়েছে। শুধু সম্পর্ক না, হয়তো তার থেকে আরো বেশি কিছু। তবে সেটা কি? হৃদ কি মায়াকে পছন্দ করতে শুরু করছে, নাকি পছন্দ করার থেকে বিষয়টি আরও দূরে এগিয়ে গেছে? আরাফ চিন্তিত হলেন হৃদের বেগতিক মনের অবস্থাটা ঠিকঠাক ধরতে না পেরে।
সাথে এতটাও বুঝতে পারলেন হৃদের এই বেগতিক মনের জন্য খানবাড়ির সম্পর্কের মধ্যে বিশাল বড় ফাটল ধরবে। কারণ হৃদ যদি মায়াকে পছন্দ করে থাকে, তাহলে আয়ন কি তার ভালোবাসার মানুষকে এত সহজে ছেড়ে দিবে হৃদের জন্য? তাছাড়া আয়নের মায়ের প্রতি ভালোবাসা, যত্ন, নীরব পাগলামো সবটাই সাক্ষী হলো তারা বড়রাই। তারাই তো আয়নকে বলেছিল মায়াকে বিয়ে করতে, এখন তারাই কিভাবে বলবে মায়াকে ভুলে যেতে? এটা আয়নের সাথে অন্যায় করা হবে। হৃদ ও আয়ন দুজনেই সমান তাদের জন্য, তাহলে এক ভাইয়ের জন্য অন্য ভাইকে কিভাবে কষ্ট দেবেন তারা? আর হৃদ, সে যে ধাঁচের মানুষ, মায়ের জন্য শুধু ভালো লাগা বা অল্প ফিলিংস নিয়ে সে কখনোই কিছু করবে না। কারণ হৃদ নিজের ফিলিংস কন্ট্রোল করতে জানে। কিন্তু যদি কোনো কারণে মায়ের জন্য হৃদের মনের অনুভূতিগুলো গাঢ় হয় আর নিজেকে সংযম করতে না পারে, তাহলে সে কাউকে চুল পরিমাণ ছাড় দেবে না, বরং ঝড় উঠবে খানবাড়ির প্রতিটা সম্পর্কের মধ্যে। আরাব ভয়ার্থ হলেন খানবাড়ির ভবিষ্যৎ সম্পর্কে ফাটল ধরবে সেই চিন্তায়। রাত 2:56, নিস্তব্ধ নিষ্ক্রিয় অন্ধকারময় পরিবেশ। বিশাল আকাশটা আজ ফাঁকা, কোথাও চাঁদের খোঁজ নেই। অমাবস্যা কালো ঘুটঘুটে আধারের রাত, তবে চারপাশে শীতল ঠান্ডা টিরটির হাওয়া বহমান, মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন। কিন্তু হৃদের অশান্ত মন প্রাণ শান্ত করতে পারল না সেই শীতল হাওয়া। হৃদ অশান্ত মনে শান্ত চোখে তাকিয়ে আছে এক দৃষ্টিতে বিশাল আকাশের দিকে। চারিপাশের শীতল হাওয়া নয়, বরং চারিপাশের ঘুটঘুটে অন্ধকার যেন হৃদকে ঘিরে নিল নিজের মাঝে। হৃদ নিজের রুমের খোলা বারান্দায় স্থির দাঁড়িয়ে আছে, ট্রাউজারের পকেটে দুহাত গজিয়ে প্রসন্ন মনে তাকিয়ে আছে এক বিশাল আকাশের দিকে। আজ সে বড্ড অশান্ত, মনে বারবার উকি দিচ্ছে আজকের দিনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো, মায়ের প্রকাশ্য মনের পাগলামোর কথাগুলো। হৃদ বুঝতে পারছে মায়া তাকে ভালোবাসে, কারণ আজ অনাকাঙ্ক্ষিতভাবেই প্রকাশ করলো মায়া নিজের মনের কথাগুলো হৃদকে। আর যেটা হৃদ সহজভাবে মেনে নিতে পারছে না, বরং অশান্ত হচ্ছে এই ভেবে যে কেন তাকে মায়া ভালোবাসবে। সে তো ভালোবাসা নামক কিছুই করেনি মায়ার সাথে, তাহলে কেন মেয়েটা তাকে ভালোবাসবে? ভালোবাসা কি এতই সহজ যে বললে হয়ে যায়? কই, সে তো কাউকে ভালোবাসে না। বউ নামক হৃদকে ভালোবাসে না সে, শুধু একটুখানি ভালো লাগে। আর সেই ভালো লাগাটা কাটানোর জন্যই সে বিয়ে করেছিল, যাতে বউয়ের সাথে শারীরিক সম্পর্কে জড়াতে পারে। এমনটা নয় যে সে মায়ের সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে পারতো না। হ্যাঁ, সে পারত, ভেবেছিল এই বিষয়টা নিয়ে, কিন্তু বেহায়া মন মেয়েটিকে কলঙ্ক করতে নারাজ ছিল বলে সে বাধ্য হয়ে বিয়ে করেছে পবিত্রভাবে ছোঁয়ার জন্যে, নিজের মোহ কাটানোর জন্যে। নিজের মন ভরে গেলে সে মেয়েটিকে মুক্ত করে দিত প্রাপ্ত দেনমোহর দিয়ে, যা মেয়েটি সারা জীবনের জন্য বসে বসে খেলেও কমতো না, সুখে থাকতো। তার মতো গ্যাংস্টারের জীবনে প্রেম ভালোবাসা একটা গল্পের কাহিনীর মতো, যেটা শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবিক জীবনে বইতে পীড়াদায়ক। এমনটা নয় যে সে মহৎ উত্তম চরিত্রের সুপুরুষ হওয়ার কথা চিন্তা করে কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্কে জড়াতে চায়নি। চেয়েছিল বহুবার, চেষ্টাও করেছিল, কিন্তু কোনোবারই সফল হতে পারেনি, বরাবরই বিফল হয়েছিল। প্রথমত কোনো নারীর প্রতি তার বইয়ের মতো টান অনুভব করেনি। হয়তো পুরুষ চাহিদা পূরণের জন্য কোনো মেয়েকে নিজের কাছে টানতে চাইলেও টানতে পারত না সে, তার মায়ের কথার জন্যে। তার মা বলতো, সময়, কাল, স্থান, অবস্থান যেটা যেই রূপে নিক না কেন, তুমি ছেলে হয়ে কখনো কোনো সময় মেয়ে জাতির ইজ্জত নিয়ে খেলা করবে না, অসম্মান করবে না বিন্দুমাত্র। ইজ্জত সম্মান দিয়ে হলে একজনকে মনে রাখবে, নয়তো অসম্মান করলে কাউকে রাখার দরকার নেই। তারপরও নারী জাতিকে অসম্মান করা যাবে না। আর এই একটা কথাই হৃদ বারবার আটকে যায়। চাইলেও সে পরনারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে পারত না, বরং মনের মধ্যে শুধু তিক্ততা কাজ করত মেয়েদের নিয়ে, যার ফলে তার এই দীর্ঘ 27-28 বছর বয়সেও সে নারী ছোঁয়া থেকে সম্পূর্ণ দূরে। কিন্তু মায়ের বেলায় উল্টো ছিল। প্রথম দিন থেকেই তার জীবনে কখনো মায়ের প্রতি তিক্ততা কাজ করতো না, বরং আকর্ষণ কাজ করত বিপুল তার মনে। একটু ছুঁয়ে দেওয়ার তীব্র চাহিদা জাগত মনে। আর সেই জন্য হৃদ খানবাড়িতে জেদ করে ফিরত না বছরের পর বছর। কিন্তু দীর্ঘ 1.5 বছর পর যখন সে বাড়ি ফিরল, তখন সেদিন হৃদ প্রথম দেখেছিল মায়ের অশ্রুসিক্ত চোখে নিজের সর্বনাশ। বৃষ্টির দিনে কাদামাটিতে গড়াগড়ি খাওয়া দুটো মানুষ নিজেদের সর্বনাশ দেখেছিল একে অপরের কাছে। হৃদ বিষণ্ণ অবাক চোখে মায়াকে দেখা সবটাই ছিল হৃদের সর্বনাশ। সেদিন হৃদ দেখেছিল মায়াকে, শুধু দেখেনি, খুব কাছে থেকেই পর্যবেক্ষণ করেছিল। বুঝতে পেরেছিল মায়া ছোট নেই, বড় হয়ে গেছে, ভীষণ বড় হয়ে গেছে, তার রাতের ঘুম হারাম করার মতো বড় হয়ে গেছে। কিন্তু তারপরেও হৃদ সেদিন নিজেকে যেচে ফিরে গিয়েছিল নিজের গন্তব্যে, মায়াকে আর দেখতে চায় না বলে। তারপরেও নিজের শেষ রক্ষা হলো না হৃদের। মন ছটফটে রোগটা ধীরে ধীরে বাড়তে শুরু করলো। মায়াকে একটা নজর দেখার বাসনা মনে সৃষ্টি হতে লাগলো তীব্র থেকে তীব্র। আর সেই থেকে অসীম পাগলামো শুরু হলো তার। পুরো শহরকে সাবধানবাণী শোনালো মায়াকে নিয়ে। সবাই কাছে মায়াকে পরিচয় দিল ভাবি নামে, অথচ কেউ মায়ের আশেপাশে ভিড়তে না পারে সেই দিকটাও কঠোর নজরদারিতে রাখলো সে। নীরবে মায়ের সকল আবদার পূরণ করতে লাগলো। মায়ের সেফটি বিষয়টা সে নিজেই দেখত, তাই মন ব্যাকুলে ছটফট করে
বিগত 5 মাসের মাথায় আবারও ছুটে এসেছিল হৃদ বাংলাদেশে মায়ের কাছে। কিন্তু সেদিন হৃদ মাকে বিধ্বস্ত অবস্থায় রাস্তায় দৌড়াতে দেখে তার পাষণ্ড বুক তরতর করে কেঁপে কেঁপে বিদ্রোহ করে জানিয়েছিল, এই মেয়ের কিছু হলে আমিও তোমাকে ত্যাগ করব গ্যাংস্টার মশাই। সেদিনের পর থেকে মেয়েটার প্রতি তার দুর্বলতা আরও একটু গাঢ় হয়। কিন্তু 2 দিন থাকতে না থাকতে হৃদের মায়ের সাথে ভুল বোঝাবুঝি নিয়ে সে আবারও চলে যায় নিজ গন্তব্যে। ভেবেছিল আর ফিরবে না বাংলাদেশে, কিন্তু সেখানেও শেষ রক্ষা হলো না তার। বউয়ের টানে অবিশ্বাস্যভাবে 1 মাসের মাথায় আবারও ফিরে এলো সে বাংলাদেশে, এবং মেয়েটার প্রতি মায়া মোহ কাটানোর জন্য শেষ পর্যন্ত বিয়েটাও করে নিল হৃদ নিজের ক্যারেক্টারের বিরুদ্ধে গিয়ে মেয়েটাকে। আর এখন সবকিছু ঠিকঠাক চলার কথা, কিন্তু এখানে এসেও বিপত্তি ঘটল, কারণ শেষ পর্যন্ত শোনা গেল তার বউ তাকে ভালোবাসে, যেটা নিতান্তই অনৈতিক কাজ বলে মনে হয় তার। সে তো চায়নি তাকে কেউ ভালোবাসুক, তাহলে তার বউ তাকে কেন ভালোবাসবে? ভালোবাসা মানুষকে আশা দেখায়, কিন্তু সে কখনো কাউকে আশা দিতে রাজি নয়। তার এক কথা, এখন বউ ভালো লাগছে তাই তার সাথে কিছুদিন সে থাকবে এই সম্পর্কে, কিন্তু যখন তিক্ততা চলে আসবে তখন হৃদ বাধ্য হয়ে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখতে ইচ্ছুক নয়। কিন্তু এই মেয়েটাকে কে বুঝাবে যে হৃদ ভালোবাসে বিশ্বাসী নয়, পরস্পরের সাথে হওয়া চুক্তিতে বিশ্বাসী। সে চুক্তি করতে চেয়েছিল মেয়েটির সাথে, কিন্তু মেয়েটি তাকে মন বদলে বসে আছে। এতে হৃদ বড্ড বিরক্ত, অশান্ত। নিজেকে সংযম করাটা কঠিন বলে মনে হচ্ছে তার। হৃদ অশান্ত ভঙ্গিতে কথাগুলো নিষ্ক্রিয় মনে আওড়ে এলো একবার। মন মস্তিষ্ক দুটোই আজ অশান্ত, কিছু ভালো লাগছে না তার। আর এই ভালো না লাগার কারণটা হলো তার বউ। বউয়ের মনে সুপ্ত অনুভূতিগুলো বুঝতে পারাটাই হৃদের অশান্তির মূল কারণ। নিজের দৃষ্টি শূন্য ভাসমান রেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলল নীরবে হৃদ। মায়াকে নিজের রুমে শুইয়ে দিয়ে এসেছে সে প্রায় 1 ঘন্টার উপর হলো। সারাদিনের ক্লান্তিময় শরীরটা ঝেড়ে গোসল করে ফ্রেশ হয়ে অরেঞ্জ কালার টি শার্ট পরে অ্যাশ কালারের ট্রাউজার দিয়ে শক্তপোক্ত সাদা বলিষ্ঠ দেহের যেন কামড়িয়ে ধরে আছে গায়ের টি শার্টটি। মাথা চুলগুলো হালকা হালকা স্যাঁতস্যাঁতে ভেজা ভেজা ভাব, কিন্তু হৃদের সেদিকে কোনো মনোযোগ নেই। সেই ব্যস্ত তার ভাবনাতে। তখনই কানে আসলো কারো পায়েলের মৃদু ঝনঝন শব্দ। হৃদ চমকালো না, বরং স্বাভাবিক ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে তাকালো নিজের পিছনে। হালকা আলোয় স্পষ্ট হলো মায়ের ফোলা ফোলা চোখ মুখ। হৃদ মায়াকে এত রাতে নিজের রুমে দেখে অবাক হলো না বিন্দুমাত্র, বরং স্বাভাবিক ভঙ্গিতেই ঘুরে দাঁড়ালো মায়ের সামনে। আবছা আলোয় মায়াকে সূক্ষ্ম দৃষ্টিতে উপর থেকে নিচ অব্দি পর্যবেক্ষণ করে বারান্দায় কাচের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো সে। পকেটে দুহাত গুজানো অবস্থায় শান্ত মিহি কণ্ঠে মায়াকে উদ্দেশ্য করে বলল। এত রাতে এখানে কেন এসছো? মায়া অসহায় চোখ তুলে তাকায় হৃদের দিকে। সাথে সাথে চোখ মিলল দুজনার। মায়া ইতস্তত ভঙ্গিতে পুনরায় নিজের চোখ নামিয়ে নেয়। নিজের গায়ে পরিহিত কালো পাপড়ি গাউনটি উত্তেজনায় মায়া শীতল হাতে চেপে ধরে তৎক্ষণাৎ। চঞ্চল চোখ দুটো অন্ধকারময় রুমে এদিক সেদিক করে তাকিয়ে ধীর কণ্ঠে জবাব দিল। আপনি তো বলেছেন আসতে। হৃদ বুঝল না মায়ার কথার অর্থ। স্বাভাবিক অর্থে তার মনে পড়ছে না সে আসলে কখনো মায়াকে ডেকেছে নিজের রুমে আসার জন্য। সে তো মায়াকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিল তাহলে। বাগানের ল্যাম্পপোস্টের আবছা আলোয় আলোকিত চারিপাশ। সে আলোয় স্পষ্ট হলো মায়ার ইতস্তত মুখশ্রী হৃদের চোখে। হৃদ কপাল কুঁচকে মায়ার উত্তরে প্রশ্ন করে বলে, কখন? মিনমিনিয়ে গলায় বলল মায়া। চিঠিতে। হৃদ থামলো আর প্রশ্ন করলো না মায়াকে, কারণ সে বুঝে গেছে মায়া আসলে তাকে কি বলতে চাইছে। হ্যাঁ, হৃদ মায়াকে একটা পার্সেল পাঠিয়েছিল চিরকুট দিয়ে। পার্সেলটিতে ছিল কালো গাউন, আর চিঠিতে লেখা ছিল গাউনটি পরে তার রুমে আসতে। কিন্তু এসব কিছু আজকে নয়, বরং সকালে পাঠিয়েছিল হৃদ মায়ের রুমে সার্ভেন্ট দিয়ে। হয়তো মায়া নিজের অসাবধানতার কারণে দেখতে পায়নি। যখন দেখলো তখনই পরে হাজির হলো তার সামনে। হৃদ পুনরায় আবছা আলোয় সূক্ষ্ম দৃষ্টিতে মায়াকে পর্যবেক্ষণ করতে লাগলো। কালো গাউনে অসম্ভব মোহিত লাগছে মায়াকে। এলোমেলো ভেজা চুল পিঠের উপর ছেড়ে দেওয়া, চোখে মুখে সারাদিনের ক্লান্তিতে ফোলা ফোলা ভাব, কিন্তু শুদ্ধতা হয়েছে মায়ার চেহারায় মসৃণ ত্বকের মধ্যে। সদ্য গোসল করে হয়তো এসেছে তার রুমে গাউনটি পরে, যার ফলে দীর্ঘ লম্বা চুলের পানিতে গাউন সহ তার ফ্লোরও স্যাঁতস্যাঁতে ভিজে যাচ্ছে টপটপ পানিতে। হৃদের অশান্ত মন পুনরায় ছটফট করলো। উত্তেজিত হলো হাত বাড়িয়ে মায়ের মসৃণ গাল হালকা স্পর্শ করার, কিন্তু সে করলো না, বরং কঠোর হলো কিছু একটা ভেবে। কঠিন মনোভাবে বলল, এত রাতে এখানে আসা কি হতে পারে তুমি জানো? মায়া চুপ থাকলো, উত্তর করলো না। ভয়ে নত মাথায় দাঁড়িয়ে রইল হৃদের সামনে। উত্তেজনায় টান টান হয়ে নিজের গাউনের দুপাশ আঁকড়ে ধরল শক্ত করে। হৃদ মায়াকে উত্তর করতে না দেখে পুনরায় শক্ত গলায় বলে ওঠে, নিজের ফার্স্ট নাইটের জন্য এসছো এখানে? তুমুল উত্তেজনা চোখ বন্ধ করে নিল মায়া, কিন্তু মুখে একটা শব্দও করলো না হৃদের সামনে। হৃদ মায়াকে কথা বলতে না দেখে বিরক্তি বোধ করলো। মায়ার নীরবতাকে সম্মতি হিসাবে ধরে নিল। সেই সাথে রাগান্বিত হলো এই ভেবে যে তার বউ তার সাথে ছলনা করতে এসেছে এই রাতে। হৃদের বাড়ন্ত রাগে বিরক্তি প্রকাশ করে বিড়বিড় করে বলে, ছলনাময়ী নারী শুরু করে বিয়েটা করেছে,
এখন চুরি বাসরটাও সেরে ফেলতে চায়। সবার সামনে নিজেকে চিরকুমারী দাবি করতে চায়। এত সহজ সব কিছু সে ছেড়ে দিবে এই মেয়েকে? কখনোই না। বরং এমন কিছু করবে যেন সারা জীবন এই মেয়েকে আফসোস করতে হয় তার সাথে ছলনা করার দায়। হৃদের বিড়বিড় করা কথাগুলো মায়া শুনল না, জায়গায় দাঁড়িয়ে রইল। হৃদ মায়াকে দাঁড়িয়ে থাকতে দেখে পুনশ্চ শক্ত গলায় বলল, করবো না আমি বাসো, যাও তুমি। মায়া নড়ল না, বরং অসহায় চোখ তুলে তাকালো হৃদের দিকে। মায়া মনে করেছিল হৃদ মায়াকে নিজের ফার্স্ট নাইটের জন্যই ডেকেছিল নিজের রুমে, তাই সে হৃদের অবাধ্য হতে চায় না বলেই এই মুহূর্তে উপস্থিত হওয়া তার সামনে। কিন্তু হঠাৎ করে হৃদের মন পরিবর্তনের কারণটা বুঝল না মায়া, তাই নিজের বোকামির জন্য ঋণ ঋণ কণ্ঠে প্রশ্ন করে ফেলল হৃদকে। কেন? হৃদ যেন তেতে উঠল। মায়াকে নিয়ে নিজের ভাবনাটা সত্যি মনে করলো। সত্যি তার বউ তার সাথে ছলনা করতে এসেছে এই রাতে। নয়তো তার যে এত সুন্দর ফকফকা ঝকঝকে একটা স্বামী আছে, সেটা কেন সে সবার সামনে লুকায়িত করতে চাইছে? সবাইকে কেন বোঝাতে চাইছে যে সে আসলে চিরকুমারী? কিন্তু হৃদ সেটা কিছুতেই হতে দিবে না। আর কেনই বা হতে দিবে? সে তো কোনো কুমারী মেয়ে নয়। তাহলে এত ছলনা কিসের তার? হৃদ কঠোর মনে সিদ্ধান্ত নিল সে কিছুতেই ছলনাময়ী নারীকে জিততে দেবে না, তাই বাসরও করবে না এখন। আর না কোনো কিছু লুকায়িত রাখবে কারো কাছ থেকে। এবার সে সারা শহরকে ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে শুনিয়ে বউ বলে দাবি করবে এই মেয়েকে। তারপর না হয় বিশ্বজয়ীর বাসর করবে সে। এই নারীকে পরাজয় করে জয়ী হাসিল করবে সে। সবাইকে জানাবে সেই ছলনাময়ী নারী তার একমাত্র বউ। এই নারী কোনো কুমারী টুমারি মেয়েটাই নয়। এই নারী বিবাহিত মহিলা, তার স্বামী আছে। হৃদ খান নিজে এই মহিলার স্বামী। তখন নিশ্চিত এই ছলনাময়ী নারী তার কাছ থেকে হেরে যাওয়ার জন্য বুক ভাসিয়ে কেঁদে বেড়াবে সবার সামনে, চিরকুমারী পদবীটা সে নষ্ট করে দেওয়াতে। আহ, তখন সে বিশ্বজয়ীর হাসি হাসবে। এই ছলনাময়ী নারীকে হারিয়ে মুখ ফুলিয়ে বাসর করবে সে। দ্বিতীয়বারের মতো আবারও হারাবে সেই নারীকে। হৃদ নিজের চিন্তায় অটুট থেকে বলল, আমার মন চাইছে তাই করবো না বাসো, তুমি বের হও আমার রুম থেকে। জেদি কণ্ঠে বলল মায়া। যাব না আমি। বিরক্তিতে কপাল কুঁচকে এলো হৃদের। তিক্ততা নিয়ে বলল, কেন? এখানে কি মিষ্টি বিলাচ্ছে যে খাওয়ার জন্য বসে থাকবেন আপনি? হৃদের উগ্র মেজাজের কথায় গাল ফেলালো মায়া। মিনমিন স্বরে বলল, আমার ক্ষুধা লেগেছে। তো আমার কাছে গিয়ে যাও, নিচে গিয়ে কাউকে বলো তোমাকে খাবার দিতে, নয়তো ফ্রিজ থেকে কিছু খেয়ে নাও, তাহলেই তো হয়। নিচের দিকে তাকিয়ে নত মস্তিষ্কে বলল মায়া। আপনি চলুন আমার সাথে। কোন দুঃখে শুনি? মায়া অসহায় চোখ তুলে তাকায় হৃদের দিকে। হৃদের হঠাৎ মুড পরিবর্তনের কারণটা ধরতে পারছে না মায়ার ছোট্ট মস্তিষ্ক, তাই আবছা আলোয় হৃদের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি খাবেন না? নিচের চরকায় তেল দিন, আমাকে নিয়ে ভাবতে হবে না আপনার। যান, আপনি আপনার রুমে যান, তাহলে হবে। হৃদের কথার অপমানিত চোখ দুটো টইটম্বর হলো অভিমানী মায়ার। কণ্ঠে আসলো কান্নার জড়তা। আর দাঁড়ালো না মায়া হৃদের সামনে। গাউনের দুপাশ আঁকড়ে ধরে সামনের দিকে পা বাড়াতে আবারও পিছন ডাকলো হৃদ। দাঁড়াও। মায়া নত মস্তিষ্কে হৃদের সামনে ঘুরে দাঁড়ালো। নিজের টইটম্বর চোখের জল টপ করে পড়লো গাল বেয়ে গাউনের উপর। মায়া ঠোঁট কামড়িয়ে কান্না আটকানোর চেষ্টা করলো, তারপর পারল না। মৃদু কেঁপে কেঁপে উঠছে কান্নাময় মায়ার শরীর। হৃদ মায়ের কান্না করতে দেখে বুক ফুলিয়ে বার কয়েক শ্বাস টানল নিজের মাঝে। আপাতত সে নিজেই বিরক্ত নিজের চিন্তা ভাবনার উপর। তার বউকে নিয়ে কখন কি মাথায় আসে সেটা সে নিজেই বুঝতে পারছে না। বিগত মাস ধরে সবকিছু কেমন এলোমেলো হয়ে যায় তার বউয়ের বেলায় ডিসিশন নিতে গিয়ে। এতে যেন হৃদ প্রচণ্ড বিরক্ত, তাই নিজের বিরক্তিটা আপাতত আর বাড়াতে চায় না। মায়া হৃদের সামনে ঘুরে দাঁড়াতে হৃদ মায়াকে পুনরায় ডেকে আদেশ করলো। আমার কাছে আসো। মায়া ধীর পায়ে হৃদের সম্মুখে দাঁড়ায়। তখনও মায়ের অশ্রুসিক্ত চোখ দুটো টইটুম্বর করেছিল নোনা জলে। হৃদ সেদিকে মনোযোগী হলো না। নিজের পকেটে গজিয়ে রাখা ডান হাতটা তুলে অতি সন্তর্পণে মায়ের মাথায় রাখলো। মায়া খানিকটা কেঁপে উঠল। হৃদ নিজেকে শান্ত করে বলতে শুরু করলো, যদি আজ আমাদের জীবনের একটা বিশেষ রাত এটা, কিন্তু আপাতত তুমি বা এই রাত নিয়ে আমার মাথায় অন্য কোনো চিন্তা ভাবনাটা নেই। তবে তোমার সম্পর্কে আমার সকাল অবধি যে মনোভাবটা স্থির করে রেখেছিলাম আমি, এখনও সেই মনোভাবটা নেই আমার। আমার মন এখন অন্য কিছু চাইছে তোমাকে ঘিরে। মনে হয় তোমাকে ছেড়ে দেওয়াটা বলছে আমার আর সাধ্য নেই। তাই বলছে আগে আমাকে বুঝতে শেখো, তাহলে তোমার আমি বা জার্নিটা সহজ হবে। নয়তো আমার জীবনে চলার পথে সুচল তীক্ষ্ণ ঘাটের সম্মুখীন হতে হবে তোমাকে। হয়তো সেই কাঁটাগুলো আমিই তোমার জন্য তৈরি করব। তার কারণ আমার অবাধ্য কিছুই পছন্দ না। এখন তুমি নিজ থেকে খুঁজে বের করবে কোনটা আমার বাধ্য আর কোনটা অবাধ্য। আমার বাধ্যকতায় তোমার সর্বত্র সুখের ঠিকানা, আমার আঙিনায় তোমার শেষ ঠিকানা হতে হবে। তোমার সর্বত্রই আমি ছাড়া অন্য কারো দৃষ্টি মেনে নিব না আমি। দ্বিতীয়ত, আমি আমার পরিবারের কাউকে নিজের পরিবার বলে মনে করি না, অ্যাকসেপ্ট
আমার দাদা দাদি ছাড়া। বাকিরা সবাই নামমাত্র আমার রিলেটিভ। আমি তাদেরকে নিজের জীবনে বেরানোর প্রয়োজন মনে করি না। এবার তারা থাকলে ভালো, আর না থাকলে কিছু করার নেই আমার। কিন্তু আজ মনে হচ্ছে তুমি আমার ব্যক্তিগত সদস্যদের মধ্যে একজন, আর আমার এই মনে হওয়াটাই তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে ভবিষ্যতে। অনেক কিছু হারাতে হবে, শুধু আমাকে ছাড়া। কারণ আমি একবার কাউকে নিজের মনে করলে মৃত্যুর আগ পর্যন্ত তাকে আমার কাছ থেকে কেউ মুক্ত করতে পারবে না, স্বয়ং আল্লাহ ছাড়া। কথাগুলো বলেই হৃদ থামে। চোখ আউড়ে থাকায় নত মস্তিষ্কে ঝুঁকে থাকা মায়ের দিকে। শান্তশিষ্ট মাকে দেখে পরপর দুবার মায়ের মাথার উপর আদরে আশ্বস্তের হাত বুলায় হৃদ। আচ্ছা আলোয় মায়ের দিকে পূর্ণ দৃষ্টি স্থির করে হৃদ পুনরায় বলতে শুরু করে। আমি একজন গ্যাংস্টার মানুষ। আমার নামে রোজ কোথাও না কোথাও গুন্ডাগার্দি, তাণ্ডব, ঝামেলা, মারামারি হয়েই থাকে। এটাই আমার পেশা। আমি স্বেচ্ছায় বেছে নিয়েছি এই ক্ষমতার আসন। তাই অহেতুক যুক্তি দেখিয়ে জীবনে কখনো আমাকে ভয় পাওয়া যাবে না। বলা যাবে না আপনি গ্যাংস্টার মানুষ, আপনি খারাপ, আমি আপনার সাথে থাকতে চাই না, হ্যান ত্যান। এইসব কথাবার্তা বলা যাবে না আমার জীবনে, কখনো কোনো পরিস্থিতিতে। কারণ ছাড়াছাড়ি জিনিসটা আমার পছন্দ না। আমি ধরলে ছাড়তে জানি না, আমৃত্যু পর্যন্ত সম্পর্ক বলতে জানি। কিন্তু যেদিন তুমি আমাকে এসব বলার সাহস করবে, সেদিন আমার গলির প্রথম বুলেটে হবে তোমার নামে। তোমার সবকিছু আজীবন মেনে নেব, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার বিষয়টি ছাড়া। যদি তুমি আমাকে ছেড়ে যেতে চাও, তো আমি তোমাকে জানে মেরে দিতেও দ্বিধা করব না। এখন তুমি আমাকে পাষাণ, সেলফিশ, স্বার্থপর বললেও আমার কিচ্ছু যায় আসে না। আমি সবসময় নিজেরটাই বুঝি, সবাই জানে। কারণ আমি এমনই, আমার নিজের স্বার্থের জন্য এখন তোমাকে আমার কাছে বেঁধে রাখতে চাইছি, রাখবো। এর জন্য তোমাকে আমি কিছু সময় দিচ্ছি, নিজেকে গোছাও। আর আমিও না হয় সে ফাঁকি বুঝে নেই আসলে আমার তোমার কাছ থেকে কি চাই। ততদিন সম্পর্কটা নামহীন থাক। আমি সেটাকে আপাতত এগোতে চাচ্ছি না। আশা করছি তুমি বুঝতে পারছো আমার কথাগুলো। মায়া কথা বলল না, শুধু নীরবে অপদস্থ হয়ে দাঁড়িয়ে রইল। হৃদের কথার পৃষ্ঠে আসলে মায়ের কি বলা উচিত বুঝল না। তবে হৃদের হাড় কাঁপানো প্রতিটা কথায় যেন মায়ের পিঠ বেয়ে শীতল কম্পন সৃষ্টি হলো। থেমে থেমে কম্পন তুলল মায়ের মনের মধ্যে। বুঝ অবুঝের বিষয়টা যতটুকু মায়ের মাথায় ঢুকলো, সেটা হলো তার অনিশ্চিত ভবিষ্যৎ এখন হৃদের হাতে মুঠোয় বন্দি। হৃদ মায়েকে চুপ থাকতে দেখে মায়ের মাথার উপর থেকে নিজের বলিষ্ঠ হাতটা সরিয়ে নিল ধীরস্থে। নিজের পকেটে পুনরায় হাতটা ঢুকিয়ে ছোট্ট একটা বক্স বের করে মায়ের দিকে এগিয়ে দিতে দিতে শান্ত মিহি কণ্ঠে বলল, নাও, এটা তোমার জন্য। মায়া চোখ তুলে তাকালো হৃদের বাড়ন্ত হাতের দিকে। 2 সেকেন্ড ছোট্ট বক্সটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিল মায়া। পরে নিজের দৃষ্টি ঘুরিয়ে স্থির করলো হৃদের আবছা আলোয় মুখশ্রীতে। গাল গড়িয়ে পড়া নোনা জলটুকু বাম হাতের উল্টো পিঠে মুছতে মুছতে বলল, এটা কি? খুলে দেখো কি। মায়া হাত বাড়িয়ে হৃদের থেকে বক্সটা নিল। কান্নায় টইটুম্বর হয়ে নাক টানতে টানতে হৃদের দেওয়া উপহার খুলে দেখল। সেখানটায় হোয়াইট গোল্ডের মধ্যে খুব সুন্দর ছোট ডায়মন্ড পাথরের নেকলেস মিলল মায়ার। মায়ার কপাল কুঁচকে অসন্তুষ্টি প্রকাশ করলো নেকলেসটি দেখে। তৎক্ষণাৎ পুনরায় হৃদের হাতে ফেরত দিতে দিতে বলল, নিব না আমি এটা। বিষণ্ণতায় কপাল কুঁচকে এলো হৃদের। কেন? হৃদের কথায় গা মুড়িয়ে বাঁকা হয়ে দাঁড়ায় মায়া। চোখের জল মুছতে মুছতে গাল ফুলিয়ে বলল, আমার নাকফুল কই? সরি, নাকফুল মানে? বিবাহিত মেয়েরা নাকফুল পরতে হয়, জানেন না আপনি? নয়তো একটা ভ্রু উঁচু করে প্রশ্ন করল হৃদ। না তো কি? পুনরায় গাল ফুলিয়ে বলল মায়া। জানি না আমি, আমার নাকফুল লাগবে এখন, ব্যাস। আশ্চর্য, এখন আমি নাকফুল পাবো কোথায়? এটা রাখো, সকালে এনে দেবো তোমার নাকফুল। নাও। মায়া হৃদের সামনে ঘুরে মুখোমুখি দাঁড়িয়ে অবিশ্বাস করে বলল। যদি না দিন তো? হৃদ বিরক্তিতে কপাল কুঁচকে বলল, তোমার একটা নাকফুলের জন্য কি এখন আমি দেশ ছেড়ে পালিয়ে যাব? আজব, বলছি না কাল সকালে এনে দেবো। যদি চলে যান তো? দীর্ঘ নিঃশ্বাস ফেলে হৃদ। মায়ের প্রশ্ন এড়িয়ে শান্ত কণ্ঠে বলে, এটা নিয়ে যাও। বিয়ের ফার্স্ট নাইটে বউকে উপহার দিতে হয় নাকি? তাই এটা তোমার উপহার। বাকি তোমার দেনমোহর আমি বিয়ের সময় পরিশোধ করে দিয়েছি। এখন প্রথমবার বিয়ে করছি তো, তাই অভিজ্ঞতা কম। বউ সাজাতে হলে কি কি প্রয়োজন তা জানা নেই, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করলে সম্পূর্ণ অভিজ্ঞতা নিয়েই করব। কেমন? নাও, ধরো তোমার জিনিস। কথাগুলো বলে হৃদ মায়ের হাতে বক্সটা গুজিয়ে দিতে দিতে পুনরায় বলে, রুমে যাও তুমি, সাথে তোমার যা যা লাগবে একটা লিস্ট করে নিও, সকালে পাঠিয়ে দেবো আমি। এখন যাও, বিরক্ত করো না আমাকে। গো। হৃদের কথায় মায়া নিজের মধ্যে অভিমানের পাহাড় জমে সেদিন হৃদের রুম থেকে মধ্যরাতে চলে এসেছিল সে। কষ্টে টইটুম্বুর হয়ে ওই অবস্থায় হৃদের দেওয়া উপহারের বক্সটি হাতেই মুঠোয় নিয়ে উপর হয়ে ঘুমিয়ে পড়েছিল মায়া।
কিন্তু সকালে যখন স্বাভাবিকের ন্যায় মায়া ঘুম থেকে উঠে নাস্তা করতে গেল সবার সাথে, তখন আরাব খানের মুখে শোনা গেল হৃদ পুনরায় বাংলাদেশ ছেড়ে চলে গেছে নিজ গন্তব্যে। কিশোরিনী মায়া আবেগময় কান্নাটা দমিয়ে রাখতে না পেরে ডাইনিং টেবিলে ঠোঁট উল্টিয়ে কান্না করে বসে সবার সামনে। মায়াকে হঠাৎ কান্নায় ফুপাতে দেখে উত্তেজিত ভঙ্গিতে ছুটে এলেন হেনা খান ও আরাব খান। শত চেষ্টা করেও সেদিন মায়াকে আর শান্ত করা গেল না, বরং সেদিন মায়া হৃদের প্রতি এক পাহাড় অভিমানে জমা করে কলেজেও যায়নি, ভাত খায়নি, রুমের দরজা ভিতর থেকে কুন্ডি মেরে বসেছিল টানা একদিন। চিন্তিত হেনা খান মায়াকে শান্ত করতে ওনার পুরো 2 দিন পার হলো, কিন্তু তিনি বুঝলেন না মায়ার হঠাৎ কষ্টের কারণটা। যথারীতি মায়া শান্ত হলো 3 দিনের মাথায় জুইকে খানবাড়িতে পেয়ে। খানবাড়ির সকলে মনে করলো হয়তো মায়া জুই না আসাতে কষ্ট পাচ্ছিল, বোনকে পেয়ে যা এখন ঠিক হয়ে গেল। কিন্তু আরাব খান তিনি মোটেও তেমন কিছুই ধারণা করেননি, বরং তিনি বুঝতে পেরেছিলেন মায়ের কিশোরী মনে হৃদের বসবাস বিরাজ, যার ফলে হৃদ হঠাৎ চলে যাওয়াতে মেনে নিতে পারেনি। বিকাল 5:15, টানা 2 ঘন্টার রাস্তা বাইকে পাড়ি জমিয়ে অতিক্রম করে খানবাড়ির বিশাল গেটে সামনে এসে থামলো বাইকটি। মাথার হেলমেট খুলে সামনে রাখলো। কপাল কুঁচকে হাতে থাকা ছোট কাগজে টুকরার মধ্যে লেখা গুটি অক্ষর খানবাড়ির অ্যাড্রেসটা মিলিয়ে নিল এক পলক সুদর্শন যুবকটিকে। অ্যাড্রেসটা মিলিয়ে যেতেই হালকা ঘাড় ঘুরিয়ে পিছনে বসে থাকা মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, নামতে পারবি? মেয়েটি মাথা নাড়িয়ে যুবকটিকে সম্মতি জানিয়ে ধীর কণ্ঠে বলল, পারবো। আমাকে ধরে নাম, নয়তো পরে যাবি স্লিপ করে। বাইকের পিছনে বসে থাকা মেয়েটি নিজের এক হাতে ছেলেটার শার্টের বাহু চেপে ধরে সাবধানে নেমে আসলো ফ্লোরে। তটস্থ চোখে জড়তা নিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো খানবাড়ির বিশাল গেটের দিকে একবার। ইতস্ততায় হাঁসফাঁস করলো বেশ অনেকটাই মেয়েটি। পূর্বের স্মৃতি মন নাড়িয়ে উঠল তার। সুদর্শন ছেলেটি মেয়েটির দৃষ্টি অনুসরণ করে চোখ আউড়ে আবারও তাকায় খানবাড়ির বিশাল গেটের দিকে। কালো গোল্ডেন মধ্যে ডিজাইন করা প্রশস্ত গেটের ভিতর ভর্তি দাঁড়িয়ে আছে 2 দারোয়ান। ছেলেটির দৃষ্টিতে সূক্ষ্ম ভাঁজ ফেলে পুনরায় একবার খানবাড়িটি দেখে নিল অপদস্থ। শিওর হওয়ার জন্য পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে উদ্দেশ্য করে বলে উঠল, তুই শিওর আমরা ঠিক অ্যাড্রেসে এসেছি? এই বাড়িটাই তো? আর চোখে খানবাড়িটিকে আরও একবার দেখে নিয়ে জড়তা মাথা নাড়ালো জুই। নিজের ভাইকে উত্তর সাপেক্ষে সম্মতি জানিয়ে মিহিসুরে বলল, এইটাই। ইতস্ততার সহিত খানবাড়ির মেন দরজা ধরে ড্রয়িং রুমে প্রবেশ করলো আসিফ। এক হাতে জুয়ের কাপড়ের ব্যাগ, অন্য হাতে জুয়ের বাম হাতটা চেপে ধরা নিজের হাতের ভাঁজে। কপাল কুঁচকে তীক্ষ্ণতার সহিত খানবাড়ির ড্রয়িং রুমটা একবার পরখ করে নিল সে। বাড়িটার ভেতর বাহির চারপাশটা বিশাল প্রতিপত্তি ভরপিণ্ড। বাড়ির কোনায় কোনায় যেন গাম্ভীর্য অহংকারের একটা ভাব টান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নামি দামি আসবাবপত্র থেকে শুরু করে সবকিছুই কেমন অহংকারী টাইপের মনে হলো আরিফের কাছে। বাড়ির ভিতর ও বাহির দুটার পরিবেশই কেমন স্নিগ্ধ শান্ত। পাহারাদার হিসেবে শত বডিগার্ড হওয়ার পরও কোনো রকম বিশৃঙ্খলা দেখা গেল না বিন্দুমাত্র। সবকিছুতেই কেমন নিয়মানুবর্তিতা। আরিফ গম্ভীর মুখে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কোনো এক মনস্তাত্ত্বিক কারণে আরিফ মায়াকে খানবাড়িতে রাখতে নারাজ। এমনকি খানবাড়ির কারোর সাথে সম্পর্ক রাখতে নারাজ তার মন। অনেকটা বেশি আছে খানবাড়ির সাথে তার সম্পর্কটা। কিন্তু তার বাবা শফিকুল ইসলাম এবং পরিস্থিতির দায় পড়ে সে নিজের আদরের ছোট বোনকে বাধ্য হয়ে খানবাড়িতে রাখতে হচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের কাছে। আরিফের জানা নেই এই বিষিয়ে যাওয়া সম্পর্কটা কবে ইতি ঘটবে এবং তার আদরে বোন মুক্তি পাবে। ভাই হিসেবে সে বড্ড অসহায় সম্পর্কের বেড়াজালে। কিছু অহেতুক যুক্তি আর কসমের জন্য তার হাত পা বাঁধা। চাইলেও মায়াকে অদৃশ্য শিকল হতে মুক্তি করতে পারছে না। তবে আশায় আছে যেদিন তার বোন স্বেচ্ছায় এসে তাকে বলবে সে এই সম্পর্কের বেড়াজাল হতে মুক্তি চায়, সেদিন সে সবকিছুর বিরুদ্ধে গিয়ে হলেও বোনকে মুক্ত করে নেবে এই বন্দি কারাগার থেকে। বুক ভারী দীর্ঘ নিঃশ্বাস পুনরায় ত্যাগ করলো আরিফ। নিজেকে শান্ত করে জুয়ের হাতটা চেপে ধরা অবস্থায় সূক্ষ্ম চোখ বুলিয়ে নিল চারিপাশটায়। আশেপাশে কাউকে না দেখে ঘাড় বাঁকিয়ে তাকালো জুয়ের দিকে সে। হালকা কপাল কুঁচকে ধীরস্থে প্রশ্ন করে বলল জুইকে, ঋতু কোথায় হবে তুই? আশেপাশে তো কাউকেই দেখা যাচ্ছে না। জড়তার চোখ বুলালো জুই। ফাঁকা ড্রয়িং রুমে চারিপাশে দৃঢ় কণ্ঠে বলল আরিফকে। রিকা নিজের রুমে হবে ভাই, আর বাকি মনে হয় কিচেন রুমে জুই কণ্ঠস্বর থামলো। থামে নয়, থামাতে হলো মালার উচ্চস্বরে চিৎকার। আকস্মিকভাবে মালা কিচেন থেকে বের হতেই চোখে পড়ল জুইকে। মালা আরিফকে না চিনলেও জুইকে বেশ ভালোভাবে চেনে সে। গতবার জুই খানবাড়িতে বেড়াতে আসায় বেশ সখ্যতার ভাব জমেছিল জুইয়ের সাথে মালার, যার সূত্র ধরে এই মুহূর্তে মালা জুইকে দেখার সঙ্গে সঙ্গে উত্তেজনায় গলা ফাটিয়ে চিৎকার করে ডাকতে লাগলো মায়াকে। জোরে জোরে চিল্লিয়ে মায়াকে বলতে লাগলো, ছোট আফামনি গো, দেখিয়া যান কেডা আইছে? জুই আফামনি আইছে, তাড়াতাড়ি রাহেন গো আফা। বিষণ্ণতার থমথমে খেয়ে গেল আরিফ। কপাল কুঁচকে তাকিয়ে রইল মালার কর্মকাণ্ডের দিকে। থমথমে পরিবেশ।
খানবাড়ির সাদা সোফায় গম্ভীর মুখে বসে আছে আরিফ, আর তাকে জাপটে ধরে বসে আছে গোটানো অবস্থায় মায়া। দীর্ঘ টানা পড়ার 8 মাস পর ভাই বোনের ফিরতি দেখা। আবেগী বোন ভাইয়ের কোমর 2 হাতে জাপটে ধরে বুকে মাথা রেখে সোফার উপর পা ভাঁজ করে বসে আছে। মায়া প্রথমে আরিফকে দেখে আদুরে উৎফুল্ল হয়ে কান্না বিসর্জন করলেও এখন আদরের সহিত লেপ্টে আছে ভাইয়ের প্রশস্ত বুকে। কান্না থেমে গেছে। দীর্ঘ সময় নিয়ে আরিফ থেকে থেকে মায়ার মাথায় আদুরে হাত বুলিয়ে দিচ্ছে ধীরে ধীরে। মায়া মৃদু নাক টানছে অনেকটা কান্না করার কারণে। জুই আরিফের অন্য পাশটায় ঘাপটি মেরে বসা। দুজনকে দুপাশে নিয়ে মধ্যবর্তী স্থানে আরিফের অবস্থান। ঠিক তার সামনে হেনা খান হাসি মুখে বসে আছে। ওনার মুখভাব গম্ভীর না থাকলেও খানিকটা অস্বাভাবিক জড়তা কাজ করছে আরিফের সাথে কথা বলতে ওনার। তারও অবশ্য নির্দিষ্ট কারণ আছে, কারণটা অহেতুক নয়, যুক্তিসঙ্গত কারণ মায়াকে ঘিরে। হেনা খান গোল গোল চোখে আরও একবার 3 ভাই বোনকে পরখ করে নিলেন অতি সন্তর্পণে। মুখে টান টান হাসি রেখে আরিফকে উদ্দেশ্য করে স্নিগ্ধ ভেজা কণ্ঠে মুখ খুললেন তিনি। আগেই শফিক আসলো না যে আরিফ, তোমাদের সাথে শফিককে নিয়ে আসলে না কেন দাদু ভাই? কেন দাদু ভাই? গম্ভীর মুখে চোখ তুলে তাকালো আরিফ খান হেনা খানের দিকে। অতি সুন্দর সেই মুখখানা হেনা খানের। বাড়ন্ত বয়সের সাথে গালের চামড়া বয়সের কারণে ঝুলে গেলে চেহারার গঠন ও সৌন্দর্যতা বলছে তিনি কিশোরী বয়সে কতটা আবেদনময়ী সুন্দরী রমণী ছিলেন। শেষ বয়সে এসেও যেন তা প্রকাশ পাচ্ছে ক্ষীণে। আরিফ গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল, নিজের সংযম শান্ত করল। হেনা খানের কথার প্রত্যুত্তরে শান্ত কণ্ঠে বলল, বাবার শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না, তাই আমাকে আসতে হয়েছে জুইকে নিয়ে। তৎক্ষণাৎ স্বর্ণাভে বলে উঠল হেনা খান। সে কি, কি হয়েছে শফিকের? সিরিয়াস কিছু হয়নি তো? এখন কেমন আছে তোমার বাবা? জি আলহামদুলিল্লাহ, ভালো আছে বাবা। তেমন কিছু হয়নি, তবে লং জার্নি করতে হার্টের সমস্যা হয় ওনার, তাই উনি আসতে পারেনি। স্বস্তির নিঃশ্বাস বলল হেনা খান। যাক আলহামদুলিল্লাহ, তোমার বাবা ভালো আছে, কিছু হয়নি তাই অনেক। তো তুমি এসেছো যে, এতে কিন্তু আমি দ্বিগুণ খুশি হয়েছি। লাস্ট তোমাকে দেখেছিলাম 2-2.5 বছর আগে, তাও মায়াকে খান বাড়িতে নিয়ে আসার সময়। তখন যদিও তুমি নারাজ ছিলে আমাদের ওপর, কিন্তু অবশেষে তুমি মনোমালিন্যতা পাশে রেখে ছোট বোনকে দেখতে এসেছো, সেটাই অনেক আমাদের জন্য। এখন তুমি থাকবে তো আমাদের সাথে কিছুদিন দাদু ভাই? হেনা খানের কথায় আরও গম্ভীর হলো আরিফ। খানবাড়ির সাথে ঘটে যাওয়া অতীতের তিক্ত ঘটনাগুলো পুনরায় মাথা নাড়িয়ে উঠতেই বিষিয়ে গেল আরিফের মন। তিক্ত দহনে আবারও বুক ভারী হলো তার। চুপ থাকলো, বিশৃঙ্খলা করলো না। মায়ার মাথায় ছোট করে চুমু খেয়ে শান্ত স্বরে বলল, না, দাদিমা থাকতে পারবে না। চট্টগ্রাম থেকে কাল রাতে এসেছিলাম জয়ীকে ঢাকা পৌঁছানোর জন্য। আজ আবার রাতে ট্রেনে চলে যাব। নিজের ব্যস্ততায় ঋতুর সাথেও দেখা হয়নি আমার অনেকটা মাস, তাই ভাবলাম আমার 2 বন্ধুকে একসঙ্গে দেখে যাই। আরিফের কথায় ভাইয়ের বুকের থেকে তৎক্ষণাৎ মাথা উঠালো মায়া। আরিফের মুখের দিকে তাকিয়ে কষ্টে ভরাক্রান্ত কণ্ঠে বলল, তুমি আজও থাকবে না ভাইয়া আমার সাথে? আবারও চলে যাবে তুমি আমাকে ছেড়ে? মায়ার কাতর কণ্ঠে হালকা স্মিত হাসলো আরিফ। মায়ার গাল টেনে আদরের সহিত হাসি মুখে বলল, তোকে ছেড়ে কই যাব বলি? আমি আবার আসবো কয়েকদিন পর, তোকে আর জুইকে নিয়ে যেতে বাড়িতে। তখন বেশি দিন জন্য আসবো। বাড়িতে বাবা মা সবার সাথে একসঙ্গে কাটাবো, কেমন? এখন জুইকে তোর পাশে রেখে যাচ্ছি আমি, তাহলে তুই একাই কথা শুনি। 2 চোখের পাতা আবারও টইটুম্বর হলো মায়ার। কান্না জড়িত গলায় বলল, তুমি এখনই চলে যাবে ভাই? হ্যাঁ। ঠোঁট উল্টিয়ে কান্না করে পুনরায় আরিফকে জাপটে ধরলো মায়া। কান্না জড়িয়ে বলল, আর একটু থাকো না ভাই। মায়ের কথায় সহমত পোষণ করে পাশ থেকে তৎক্ষণাৎ বলে ওঠে হেনা খান। বোনের সাথে আজ রাতটা অন্তত থেকে যেতে পারো দাদু ভাই? আরিফের মনের বিষিয়ে যাওয়া সুপ্ত অনুভূতিটা ধারণ করেও হেনা খানের উদ্দেশ্য শান্ত থাকলো। মিহি কণ্ঠে বলল হেনা খানকে আরিফ, বোনকে নিয়ে থাকার বলে নিজের বাসায় থাকবো দাদিমা। অন্য বিলাসিতায় দাদার কোঠায় ঘুম আসবে না আমার। নিঃশ্বাস আটকে আসে দাদিমা আপনাদের প্রতি অতলে। আরিফের কথার মানে বুঝলো হেনা খান। ভারী দীর্ঘ নিঃশ্বাস ফেলে সুপ্ত মন খারাপের রেশ টেনে বললেন তিনি, তুমি এখনো নারাজ আমাদের ওপর দাদু ভাই? গম্ভীর মুখে উত্তর করলো আরিফ। না হওয়াটা কি অযৌক্তিকর বা অস্বাভাবিক কোনো কিছু দাদিমা? আমার জায়গা থাকলে আপনি কি করতেন? নিশ্চয়ই অনেক কিছু করতেন, যেটা আমি ভাই হয়েও আজ করতে পারিনি। তুমি ভুল বুঝছো আমাদের আরিফ। খানবাড়ির
প্রত্যেকটা সম্পর্ক খারাপ নয়। হয়তো পরিস্থিতিটা অন্য ধাঁচের ছিল, কিন্তু তাই বলে আম্মু, অয়ন ভাইয়া আজ রাতের ফ্লাইটে। হেনা খান কথা বলতে বলতে থামলো মেহেরবান ও ফিহার হঠাৎ আগমনে। আর ফিহা কথা বলতে বলতে থামলো বেখেয়ালি চোখ পড়ায় আরিফকে দেখে। নিজের মায়ের পিছন পিছনে মুঠোফোনে দেখাতে দেখাতে খানবাড়ির সদ্য দরজা ধরে প্রবেশ করছিল সে, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে সামনের মানুষটার সাথে হঠাৎই মুখ দর্শনে অপদস্থ করল ফিহা। থমকে গেল যেন জায়গায়, শিরদাঁড়া বয়ে বয়ে গেল চাপা শিহরণ। থমথমে পরিবেশটা হঠাৎই নীরব, উত্তেজিত হয়ে উঠল চাপা কষ্টে দুই প্রান্তের দুটো মনের ভেতর। এতক্ষণ যাবৎ খুশিতে ঝলঝল করা ফিহা চোখ দুটোতে মুহূর্তে তীব্র ভয়ার্ত চাপা আর্তনাদ ফুটে উঠল। টইটুম্বর হলো দু চোখের পাতা। ভয়ার্ত হাত দুটোতে কম্পন সৃষ্টি হলো তৎক্ষণাৎ, যা রেস্টুরেন্টে মুহূর্তে ছিটকে পড়ল ফিয়ার হাতে ধরে রাখা মুঠোফোনটি ফ্লোরে। তীব্র শব্দ হলো। ফিয়ার হঠাৎ কাণ্ডে মনোযোগ নষ্টে বিরক্তি প্রকাশ করলো মেহেরবান। মেয়েকে রাগি চোখ রাঙিয়ে পা বাড়ালো সামনে হেনা খানের দিকে। মায়ের পাশে বসতে বসতে মেহেরবান হেনা খানের উদ্দেশ্যে বলল, ও কি শফিক ভাইয়ের ছেলে মা? আমাদের শফিকের বড় ছেলে, মায়া জুয়ের বড় ভাই। কারো কথা যেন মস্তিষ্ক অবধি পৌঁছালো না আরিফের। রাগ দুঃখ কষ্টে পোষণ করে তাকিয়ে রইল ফিহার ভয়ার্থ মুখশ্রীতে সে। আরিফের মুখভঙ্গির উপর থেকে শক্ত থাকলেও ভিতর দিয়ে যেন শত টুকরোই খণ্ডিত হয়ে গেল প্রিয়সীর ছলনায়, বিশ্বাসঘাতকতায়। ভালোবাসাময় দুটো মন ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো ক্ষণিকক্ষণে, কিন্তু মন ভাঙচুর হওয়ার বিকট শব্দটা বিন্দুমাত্র শুনল না কেউ। দুটো মানুষ চোখে প্রকাশ পেল দুই ধরনের যন্ত্রণা। ফিহার চোখের ভয়ার্ত আর্তনাদ ঝলঝল করলেও আরিফের চোখে প্রকাশ পেল প্রিয়সীর বিশ্বাসঘাতকতার তীব্র ক্রুদ্ধ। প্রিয়সীর বিশ্বাসঘাতকতা যেন বুকটা দগ্ধ দহনে আগুনে পুড়ে উঠল মুহূর্তে আরিফের। চোখের কার্নিশ লাল হতে শুরু করলো। নিজেকে সংযম করতেই সে তৎক্ষণাৎ নিজের মাথা ঝুঁকিয়ে নিল, দৃষ্টি স্থির করলো ফ্লোরের দিকে। আরিফের হঠাৎ নত মস্তিষ্কের কারণটা অতি সন্তর্পণে ধরে নিল ফিহা। ভালোবাসার মানুষটির মনে ঘটে যাওয়া ঝড় তাণ্ডবটা বুঝতে পেরে মুহূর্তেই চোখের পাতা টইটুম্বর হলো ফিহার। চোখের পানি টপ করে গাল গড়িয়ে পড়তে দ্রুত হাতে মুছে নিল ফিহা কেউ দেখার আগে। কিন্তু বেশিক্ষণ নিজেকে দমিয়ে রাখতে পারল না সে আরিফের নত মস্তিষ্কে ঝুঁকে বসে থাকা দেখে। বুক কেঁপে উঠল ভালোবাসার মানুষটির বেগতিক মনের অবস্থাটা বুঝতে। নিজের ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা করল ফিহা, কিন্তু অবশেষে সফল হতে পারবে না ভেবে তৎক্ষণাৎ পিছনে ঘুরে যেতে চাইল ড্রয়িং রুম থেকে, কিন্তু তার আগে পিছনে ডাকলো মেহেরবান। ফিহা, কোথায় যাচ্ছ তুমি? এদিকে আসো। পিছনে ঘুরল না ফিহা, বরং সামনের দিকে তাকিয়ে কোনো রকম কান্না আটকিয়ে বলল মেহেরবানের উদ্দেশ্যে, বাইরে যাচ্ছি আম্মু। গাড়ির মধ্যে আমি একটা পার্সেল ফেলে এসেছি, সেটা নিয়েই চলে আসব। আর দাঁড়ালো না ফিহা, যথাসম্ভব দ্রুত হাতে ফ্লোর থেকে নিজের ফোনটা তুলে নিয়ে প্রস্থান করলো সেখান থেকে। ফিহা যাতে তিক্ততায় উঠে দাঁড়ালো আরিফ মায়াকে নিয়ে। নিজের চাপা কষ্টগুলো সংযম করে মুখ ভর্তি হাসি টানলো কৌশলে। জুইও মায়ার মাথায় আদুরে হাত রেখে বুলিয়ে বলে, সাবধানে থাকিস তোরা। জুই কি তোর কাছে রেখে যাচ্ছে জিতু? জুই খেয়াল রাখবি, সাথে বাড়ির সম্পর্কে বেড়াতারে যেন জুই না আটকায়, সেটাও খেয়াল রাখবি। বাইর হয়ে কেমন? আমি আবার আসবো তোদের নিতে কিছুদিনের মধ্যে। ভালো থাকবি কেমন? আরিফের হঠাৎ ইঙ্গিত স্বরূপ কথার মানে বুঝল না কেউ, তবে মায়া টলমলে চোখে বাইকে জাপটে ধরা অবস্থায় সম্মতি জানালো মুহূর্তে। আরিফ ভারী নিঃশ্বাস ফেলল। শ্বাসকষ্ট হচ্ছে তার খানবাড়ির ত্রিকোঠায় দাঁড়িয়ে থাকতে, নিঃশ্বাস আটকে আসছে। তাই সভ্যসুলভ বিদায় নিল সবার থেকে দ্রুত। শক্ত মনোভাব নিয়ে বেরিয়ে পড়ল খানবাড়ির চৌকাঠ বাড়িয়ে। ধূপধাপ পা ফেলে খানবাড়ির গেটের সামনে এগিয়ে যেতে হঠাৎই কেউ একজন আরিফকে পিছন থেকে দুহাতে জাপটে ধরে পিঠে মাথা ঠেকিয়ে হু হু শব্দ করে কেঁদে উঠে বলতে লাগলো, আই এম সরি আরিফ, আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য তুমি এতটা কষ্ট পাচ্ছ, আমি বুঝতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করো প্লিজ। আরিফ নড়ল না বিন্দুমাত্র, জায়গায় দাঁড়িয়ে রইল শক্ত হয়ে। এই কণ্ঠ, এই নারী, এই ছোঁয়া বহু পরিচিত তার। দীর্ঘ 3 বছরে সযত্নে লালন করা ভালোবাসার মানুষটি তার, যাকে ছাড়া সে প্রাণহীন মেরুদণ্ডের মতো। আজ সে ভালোবাসার মানুষটি হঠাৎ করে চির অচেনা হয়ে গেল মুহূর্তে। দীর্ঘ 3 বছরের ভালোবাসায় বিশ্বাসঘাতকতা করল, তার সত্যিকারের ভালোবাসাটা মিথ্যা বানিয়ে দিল। কেন তার ভালোবাসাটাকে এইভাবে মিথ্যা করে দিল প্রেয়াসিনী? কেন তার এত বলার পরও একটাবার তাকে জানানোর প্রয়োজন হলো না যে তার ভালোবাসার মানুষটি এই খানবাড়িরই আত্মীয়ধর হয়? কেন দিনের পর দিন তাকে মিথ্যা বলে গেল এই বলে যে খানবাড়ির কেউ হয় না সে? কেন এতটা ছলনা করলো তার পবিত্র ভালোবাসা নিয়ে? ভাগ্য তার সহায়, সে আজ প্রিয়াসীর সত্যিটা জানতে পারলো মনের অজান্তে। ভালোবাসার মানুষকে সারপ্রাইজ করতে গিয়ে সে নিজে সারপ্রাইজ হলো প্রিয়াসীর ছলনায়।
হয়তো সে এখানে না আসলে আজও জানতে পারতো না তার ভালোবাসার মানুষটির বিশ্বাসঘাতকতার বিষয়টি। আরিফ ক্ষুব্ধ হলো। চোখের কার্নিশগুলোতে লাল আভা জ্বলজ্বল করে উঠল মনের ক্রোধিত রাগে। কিন্তু তারপরেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো সে। দুহাত মুষ্টিবদ্ধ করে উপরের দিকে তাকিয়ে পরপর বুক ফুলিয়ে শ্বাস টানল। নিজের প্রশস্ত বুকের বাঁধন হতে ফিহার হাত দুটো জোরপূর্বক ছাড়িয়ে নিতে নিতে বলল, ভাগ্য আমার, তোমার মিথ্যার অতলে হারিয়ে গেল আমার সত্যিকার ভালোবাসাটা প্রিয়। আমি কাকে দোষ দেব, কাকে বলবো আমাকে ক্ষমা করে দাও? ভুল হয়ে গেছে আমার, বুঝতে পারিনি কি আমার বিশ্বাস ভালোবাসা পুনরায় ফিরে দেবে প্রিয়। আমি তো শুধু তোমায় ভালোবেসেছিলাম, তোমাকে চেয়েছিলাম নিজের অর্ধাঙ্গিনী হিসেবে প্রিয়। তাহলে তুমি কেন আমার সত্যিকার ভালোবাসায় মিথ্যা কলঙ্ক দাগ লাগালে? আমার ভালোবাসা কি এতই অমূল্যহীন ছিল তোমার কাছে যে সামান্য সত্যটুকু বলার প্রয়োজন মনে হলো না তোমার? জোরপূর্বক নিজের থেকে ছাড়িয়ে ফিয়াকে টেনে নিজের সামনে দাঁড় করায় আরিফ। কিন্তু তাও বেশিক্ষণ ধরে রাখতে পারল না ফিয়াকে সে। কারণ ফিহা আবারও দু হাতে ঝাপটা ধরে আরিফের বুকে মুখ গুজিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, আই এম সরি আরিফ, তুমি আমাকে যা শাস্তি দিবে তাই মেনে নেব আমি। তারপর আমাকে ছেড়ে যেও না প্লিজ প্লিজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমার ভালোবাসো মিথ্যে বললো না, আমি মরে যাব। তুমি হিনা, আমি তোমাকে মিথ্যে বলতে চাইনি, কিন্তু আমি নিরুপায় ছিলাম তোমার ভালোবাসায়। তোমাকে হারাতে চাই না বলে আমি তোমাকে প্রতিবার মিথ্যে বলেছিলাম যে আমি খানবাড়ির কেউ হই না, আমি খানবাড়ির কাউকে চিনি না, আমার সাথে খানবাড়ির কোনো সম্পর্ক নেই। তিতা বললে আমি তোমাকে হারিয়ে ফেলতাম আরিফ। তোমাকে ছাড়া, তোমার ভালোবাসা ছাড়া আমি বাঁচতে পারবো না বলেই মিথ্যার পথে অবলম্বন করেছিলাম এতদিন। এখন তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি নিঃস্ব হয়ে যাব। তুমি হিনা, প্লিজ এতটা স্বার্থপর হয়েও না, তুমি আমাকে ক্ষমা না করো তারপরও আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমি মরে যাব। ফিয়াকে নিজের অশান্ত বুক থেকে সরানোর চেষ্টা করলো না আরিফ। অস্থির মনে দুহাত রাখলো কোমরে। আকাশের দিকে তাকিয়ে পরপর কয়েকবার বুক ফুলিয়ে নিঃশ্বাস টানল সে। আজ দীর্ঘ 3টা বছরের সম্পর্ক তার ফিয়ার সাথে। মায়াকে খানবাড়িতে নিয়ে আসা 6 মাস পূর্ব থেকেই তাদের বন্ধুত্ব। তখন ফিয়ার অবস্থান লন্ডনে। তাদের দুজনের দীর্ঘ 8 মাসের বন্ধুত্বের সম্পর্কে গভীর ভালোবাসার রূপ নিল আরও 2 বছর 5 মাস আগে। সব মিলিয়ে 3 বছর 1 মাসের পূর্ব পরিচিত তারা। ফিহা চঞ্চল কিশোরিনী ছিল। তারপরও আরিফ অতি সন্তর্পণে ফিয়াকে নিজের মাঝে সামলে নিল। ডুবে যেতে লাগলো একে অপরের ভালোবাসায়। ফিহা বাংলাদেশে আসার পর থেকে তাদের সময়ে অসময়ে কারণে অকারণে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ বাড়ল, ভালোবাসার গভীরতাটা বাড়ল। হয় ফিহা চট্টগ্রাম গিয়ে ঘুরে আসতো আরিফের সাথে দেখা করতে, নয়তো আরিফ সময়ে অসময়ে ঢাকায় এসে হাজির হতো ফিয়ার সাথে দেখা করতে। ভালোই চলছিল তাদের ভালোবাসাময় দিনগুলো। কিন্তু ফিয়া রিলেশনের 5 মাসের মাথায় হঠাৎ একদিন জানতে পারলো আরিফ যে মায়া তার আপন ছোট বোন হয়। সেই সাথে জানতে পারলো আরও একটা চরম সত্য, আরিফ খানবাড়ির কাউকেই পছন্দ করে না। সেদিন আরিফ ফিহাকে আরও জানিয়েছিল নিজের বিষিয়ে যাওয়া মনের বক্তব্যটি। জীবনের কখনো কোনো পরিস্থিতিতে খানবাড়ির সাথে সম্পর্ক মারাবে না সে, এবং অপেক্ষা আছে কখন সে নিজের বোনকেও খানবাড়ি 4 দেয়াল থেকে মুক্ত করে নিয়ে যাবে সেই আশায়। যদি শুধু সম্পর্কগুলো দীর্ঘস্থায়ী হয় না প্রিয়, তাই তো আমাদেরটাও টিকলো না। তোমার মিথ্যা দাবিতে আমার সত্যিকার ভালোবাসাটা আজ ইতি ঘটালো প্রিয়, আজ ইতি ঘটালো। তুমি শুনতে পারছো আমার বুক ফাটা আর্তনাদ? আমার কষ্ট হচ্ছে প্রিয়, ভীষণ কষ্ট হচ্ছে। অবস্থানটা নিজ রুমেই মায়ার। রাত 8টা কি 9টা। গায়ে ঈদের সেদিনকার ব্রাউন জ্যাকেটটি জড়ানো। নিজের পড়ার বই খাতাগুলো এলোমেলো অবস্থায় পড়া টেবিলের উপর খোলারত রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে অন্যমনস্ক হয়ে মায়া। দৃষ্টি ছলছল, টইটুম্বুর আখি নয়ন, গুটি হাতে চেপে ধরে আছে হৃদের মাস্কটি। দৃষ্টি স্থির করা হৃদের সেই মাস্কটির উপর। মায়া কান্নায় নাক টানল। কিশোরী আবেগটা যেন কিছুতেই দমিয়ে রাখতে পারছে না। এতদিন হৃদের ভয়ে আষ্ট হয়ে হৃদের সামনে যেতে ভয় করলেও আজকাল কেন যেন মায়া হৃদকে প্রচণ্ড মিস করছে। বিশেষ করে যবে থেকে শুনেছে তার বিয়েটা হয়েছে মিস্টার ভিলেনের সাথে, তবে থেকে মনটা যেন আরও ব্যাকুল হয়ে থাকে হৃদের একটু মুখদর্শনের জন্য মায়ার। কিন্তু মায়ার পাষণ্ড মিস্টার ভিলেনটাও অনেক নির্দয়।
মায়কে ছেড়ে আজ গোটা 4 দিন ধরে ভিন্ন দেশে রয়েছে সে। কোথায় আছে তাও কেউ জানে না, আর না কারোর সাথে যোগাযোগ করে। বিগত 4 দিন মায়া আড়ি পেতে হেনা খান ও আরাফ খানের কথা শুনতো, একটু করে জানার জন্য তার মিস্টার ভিলেন কোথায় আছে, ভালো আছে কিনা। কিন্তু বরাবরই নিরাশ হতো এটা শুনে যে মায়ার মিস্টার ভিলেন আসলে কারোর সাথেই যোগাযোগই করেনি বিগত 4 দিনে। মায়া ঠোঁট উল্টায় কান্নায়, মনের কষ্টে তিরতির করে কেঁপে ওঠে মায়ার ওষ্ঠদ্বয়। টইটুম্বর হওয়ার চোখের জল গায়ে গড়িয়ে পড়তেই জ্যাকেটের হাতা দিয়ে গাল মুছে নিল। ঘুরে তাকালো ড্রেসিং টেবিলের আয়নার দিকে। নিজের অশ্রুসিক্ত প্রতিবিম্বটা চোখে পড়তেই অভিমানী হতে তৎক্ষণাৎ দুগাল ভালো করে মুছে নিল মায়া। মনোভাব শক্ত করল দৃঢ় অভিমানে। যে ব্যক্তি একবার তাকে বলে যাওয়ার প্রয়োজন বোধই মনে করেনি, তার জন্য কিসের মন খারাপ আবার মায়ার? সে কেন কষ্ট পাবে এমন বাজে লোকের জন্যে? দুনিয়াতে কি মন খারাপের কারণের অভাব পড়েছে মায়ের জন্যে, যে বাজে লোকটার জন্য বসে বসে তাকে মন খারাপ করতে হবে? দরকার পড়লে সে মালার থেকে মন খারাপ ভাব ধার নিবে। মালা সারাদিন যে পরিমাণ কষ্ট বিলায় মন খারাপ করে বাংলা সিনেমা দেখে দেখে, সেও না হয় মালার শোকে কাতর হয়ে কষ্ট বিলাবে, মন খারাপ করবে সমান তালে। তারপরও মায়া এই বাজে মিস্টার ভিলেনের জন্য কাঁদবে না, মন খারাপও করবে না একদম। মায়া প্রচণ্ড অভিমানে নিজের হাত চেপে ধরে, হৃদের মাস্কটি ঠাস করে রাখলো ড্রেসিং টেবিলের উপর। অভিমানের জিদ্দে গায়ে জড়ানো হৃদের জ্যাকেটটা টেনে খুলতে খুলতে গিয়েও হঠাৎ থেমে গেল। কপাল কুঁচকে নাক লাগলো হৃদের জ্যাকেটের কলারের উপর। মুহূর্তেই মায়ার নাকে ভাজলো জ্যাকেটের মধ্যে মিশ্রিত হৃদের শরীরের মিষ্টি ঘ্রাণটি। কিশোরীর নির্মায়া শরীরময় মৃদু কেঁপে উঠে তৎক্ষণাৎ দু চোখ বন্ধ করে নিল উত্তেজনায়। শরীরের কম্পন কমলো না, বরং জোরালো হলো দৃঢ়ভাবে। গুটি হাতে শক্ত করে চেপে ধরে রাখলো হৃদের জ্যাকেটটিকে। কয়েক সেকেন্ড সময় নিয়ে পুনরায় চোখ মেলে তাকালো। মৃদু কম্পিত হাতে আবারও হৃদের জ্যাকেটের কলার টেনে নাকে লাগিয়ে চোখ বন্ধ করে বার কয়েক নিজের মাঝে শ্বাস টানল মায়া। হৃদের শরীরের মিষ্টি ঘ্রাণে মায়ার মন প্রাণ জুড়ে বয়ে গেল শীতল হাওয়া। স্থির মায়ায় আসক্ত চোখ দুটো মেলে পুনরায় তাকায় আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে। কম্পিত হাত বুলিয়ে হৃদের জ্যাকেটটার উপর স্পর্শ করতেই মায়ার শিরোধারায় যেন এক অদ্ভুত শিহরণ সৃষ্টি হলো। মনে হলো এই বুঝি হৃদ মায়ার শরীরের সাথে লেপ্টে আছে গভীরভাবে। মায়া চমকালো, ভরকালো, হকচকিয়ে গেল নিজের ভাবনার জন্যে। উত্তেজিত হয়ে দ্রুত হাতে মায়া নিজের গায়ে থেকে হৃদের জ্যাকেটটা টেনে খোলার মধ্যে দিয়েই পিছন থেকে কেউ একজন ভারী বিস্ময়কর কণ্ঠে মায়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, ঋতু, কি হয়েছে তোর? এমন অদ্ভুত আচরণ করছিস কেন? মায়া চমকে উঠে তৎক্ষণাৎ পিছনে ঘুরে তাকাতেই চোখ পড়ল জুইয়ের বিস্ময়কর দৃষ্টি। থমথম খেয়ে যায় মায়া। জুই এই রুমে কখন এসেছে জানা নেই মায়ের। জুইয়ের অনুপস্থিতিতেই মায়ের হৃদের জ্যাকেটটা গায়ে জড়িয়েছিল, কিন্তু হঠাৎ করে জুইয়ের আগমনের তীক্ষ্ণ প্রশ্নে এখানে একটু ইতস্তত বোধ করলো মায়া। জুইয়ের দিকে তাকিয়ে মিনমিনি গলায় বলল, তুই বুঝবি না। মায়ের কথা পছন্দ হলো না জুইয়ের। কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে মায়াকে দেখে নিয়ে দুগ্ধা পা ফেলে এসে বসলো মায়ার সম্মুখে বিছানার উপর। পা ঝুলিয়ে বসতে বসতে বলল, তো বুঝা আমাকে, আমি তোর থেকে বড়, তাই সবকিছু তোর আগে আগেই বুঝবো। তুই বল শুধু। মায়া উত্তর করলো না জুইয়ের কথায়, বরং জুইয়ের তীক্ষ্ণ দৃষ্টিতে এড়িয়ে ঘুরে দাঁড়ালো পুনরায় আয়নার দিকে। নিজের গায়ের জ্যাকেটটা খুলতে খুলতে জুইয়ের উদ্দেশ্যে স্বাভাবিক কণ্ঠে বলল, কি বলবো, বলার মতো তো কিছুই হয়নি। কপাল কুঁচকে বলে উঠল জুই, তুই কি নিজেকে আমার থেকে বড় প্রমাণ করতে চাইছিলি ঋতু? আমি সবকিছু বুঝি, বুঝলি? আমি তোর থেকে গুনে গুনে 7 মাস 13 দিনের বড়। আমার সাথে মিথ্যা নয়, সত্যি বলবি, সম্মানের সাথে কথা বলবি, বুঝলি? হৃদের জ্যাকেটটি ভাঁজ করে হাতের উপর রাখলো মায়া। স্বাভাবিকের ন্যায় ঘুরে তাকালো জুইয়ের দিকে, হালকা চোখ মুখ কুঁচকে বলল, বড় বলি কি মাথা কিনে নিছোস আমার? তুই বড়, এটা তোর সমস্যা, আমার না। তাছাড়া সম্মান কে আবার? আমি কোনো সম্মান টম্মানকে চিনি টিনি না, তাই কোনো সম্মানের সাথে কথা বলতে পারবো না। তুই কথা বললে বল, নয়তো বাদ দে। মায়ার কথায় মুহূর্তেই থমথমে খেয়ে যায় জুই। ভাবলো হয়তো সে মায়াকে তার কথাগুলো বোঝাতে পারেনি, তাই জুই মায়াকে বোঝানোর জন্য পুনরায় বলে ওঠে, মা নিচু দিয়া কথা কইবি আর কি? আগের ন্যায় বলে উঠল মায়া। ইজ্জত পাবো কই এখন আবার? আমার কাছে ইজ্জত নাই, তোর কাছে থাকলে দে আমাকে, আমি তোকে দিয়েই কথা কই। মায়ার ঘোরপ্যাচ কথায় মুহূর্তেই তেতে উঠে জুই। বিছানার পাশে ছড়িয়ে পড়ে থাকা বালিশের কুশন নিয়ে ছুঁড়ে মারতে মারতে বলল মায়াকে, কুত্তি, মজা লস আমার সাথে? বালিশের কুশনটি ক্যাচ করতে করতে মায়া বলল, মজা নিব কেন? তুই কি আমার ভাবি লাগস নাকি? তাৎক্ষণিক স্বর্ণাভে কিছু মনে পড়তে মায়া চমকে ওঠে। নিজের ভুল শুধরিয়ে তুমুল গতিতে জুয়ের উদ্দেশ্যে বলল, হ হ, ভাবি লাগস তো তুই আমার? মজা করা যায় তোর সাথে?
মায়ের খাপছাড়া কথায় মুহূর্তেই থমকায় জুই। ভুলে যাওয়া বিষয়গুলো পুনরায় একে একে মনে পড়তে ভীষণ ভয় জড়তা কাজ করলো নিজের মাঝে জুইয়ের। কিন্তু দমে গেল না মায়ের সামনে, বরং চোখ মুখ শক্ত করে ক্ষিপ্ত কণ্ঠে বলল, ভাবি তো তুইও আমার লাগোস, সেই সুবাদে একটা মজা তো আমিও করতে পারি। জামাইয়ের বিরহে বিরহিনী হই যে তুই রাত বিরাতে জামাইয়ের জ্যাকেট পরে ভং সেজে থাকিস, সেটা কি আমি কাউরে কইছি? তুই যে এতক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করলি, আমি কি সেটাও কাউরে কইছি? কই নাই তো, একদম চুপ থাকছি বিগত 3 মিনিট ধরে। দরকার হলে আরো 3 মিনিট চুপ থাকবো, কিন্তু 4 মিনিটের মাথায় বোম ফাটামো তোর শ্বশুরবাড়ির মানুষদের কানে। যা যা দেখছি সব কমো। এখন বল, তুই কোনটা চাস? আমার সাথে ভাবি ভাবি খেলবি নাকি মন হয়ে চুক্তিপত্র করবি? চুক্তিপত্রে থাকবে যে তুই ভালোই ভালো সত্যিটা আমারে জানাবি, সম্মানের সহিত, কোনো রকম ভর্ণিতা ছাড়া। এখন বল, কোনটা করবি তুই? নিজের চুরি ধরা পড়ার ভয়ে খানিকটা দমে গেল মায়া জুইয়ের সামনে। বনিতা না করে সোজা সাপটা বলল, কি শুনতে চাস তুই? এই তো ময়না, লাইনে আইছো। এখন আমি যা প্রশ্ন করছি তা বলে ফেলো তো ময়না। তোমার এই অদ্ভুত আচরণের কারণটা কি? তুমি যে এতক্ষণ ধরে আয়নার সামনে দাঁড়িয়ে রং ঢং করছিলা, সেটার আসল কাহিনী কি প্রকাশ করো আমাকে। আর এই জ্যাকেটটা কার? এই জ্যাকেটের মালিক কে ভাই? না, এটা আমার জ্যাকেট। তোর এই জ্যাকেট না? টপ মারছিস আমাকে? তোর সাইজের জ্যাকেট কি দুনিয়াতে কম পড়ছে? হ্যাঁ, এই জ্যাকেট তোর কিভাবে হয়? প্রথমত এই জ্যাকেটের চেহারায় একটা ছেলে ছেলে ভাব, মেয়েলি কোনো স্বভাব নেই জ্যাকেটের গায়ে। দ্বিতীয়ত এই জ্যাকেটের ভেতর তোর মতো রিক্তা 3টা অনায়াসে জায়গা পাবে। জ্যাকেটের শরীর তোর হাঁটু অবধি ঠেকছে, আর হাতা দুটোর কথা তো নাই বললাম। জ্যাকেটের হাত দুটো তোর হাতের থেকে 1 হাত বেশি বড় হয়ে চলে আছে। এখন তুই আমারে বোঝা, এই জ্যাকেটের মালিক তুই কেমনে হইলি? জুইয়ের পরপর যুক্তিতে খানিকটা হাসফাস করলো মায়া, ইতস্তত গলায় বলল, আমারই, আসলে উনি দিছে আমাকে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর উনি কে আবার? খাই দিছে? আর কথা বাড়ালো না জুই, চুপ করে গেল। কারো পার্সোনাল বিষয়ে কথা না বলায় বেস্ট বাবা শিখেছে, তাই মায়ার বিষয়গুলো আর ঘাটালো না জুই। তবে প্রসঙ্গ পাল্টে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলো মায়াকে, ফিহা আপুর ব্যাপারে কিছু বলতে পারিস তুই? মুড অফ দেখলাম। হৃদের জ্যাকেটটা ভাঁজ করে নিজের কাবাটে তুলে রেখে পিছনে ঘুরে মায়া জুইয়ের প্রশ্নের উত্তরে বলল, না তো, কেন, কি হয়েছে ফিহা আপু? জানি না, আপুর রুম থেকে আসলাম মাত্র, ওরা কি আমার কাছে স্বাভাবিক মনে হলো না, অস্বাভাবিক লেগেছে। অনেকটা সময় নিয়ে কান্না করলে যেমনটা লাগে তেমনটাই লেগেছে আমার কাছে। হয়তো কোনো বিষয় নিয়ে আপসেট। তুই কি জানিস কিছু? না, আপুকে দুপুরেও তো ঠিক দেখলাম হাসি খুশিতে ছিল, হঠাৎ কি হবে ওনার? তোকে কিছু কি বলেছে আপু? আমি প্রশ্ন করেছিলাম, আপু কিছু বলেনি আমার, উল্টো আমার সাথে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করেছিল, তাই দ্বিতীয়বার প্রশ্ন করার সাহস হয়নি। হয়তো পার্সোনাল বিষয় হবে, তাই কিছু শেয়ার করতে চাইছেন আমাকে। হয়তো। মায়া নিজের বাক্যে ইতি ঘটিয়ে পুনরায় প্রস্থান করলো নিজ পড়ার টেবিলে। মায়া চেয়ার টেনে বসতে বসতে জুই কৌতূহল নিয়ে আবারও মায়াকে প্রশ্ন করে বলে, আচ্ছা ঋতু, জিজু মনে হয় বাড়িতে তেমন একটা থাকে না, তাই না? নিজের বই খাতা নিজের কাছে টানতে টানতে মায়া বলে, জিজু সব সময় থাকে কোথায় ঋতু? জুয়ের পরপর প্রশ্ন মুহূর্তে তেতে উঠল মায়া নিজের ভেতর জমানো অভিযোগের কারণে। যার রেশ টেনে নাকমুখ কুচকে বলে উঠল, তোর জিজু শ্বশুর বাড়িতে থাকেন সব সময়, বউকে ছাড়া ওনার এখানে থাকতে ভালো লাগে না বিধায় 2 দিন পর পর চলে যায় শ্বশুর বাড়িতে গোপনে। এবারও তাই করেছে, কাউকে না জানিয়ে শালাকে নিয়ে চুরি করে ফিরতি চলে গেছে শ্বশুর বাড়িতে। বিস্মিত কণ্ঠে বলল জুই। শ্বশুর বাড়ি, বউ, শালা, এগুলো কি আবার জিজুর? আগের ন্যায় বলে উঠল মায়া। যেখানে 2 দিন পর পর উনি চলে যায় সেটা হলো ওনার শ্বশুর বাড়ি, আর বউ হলো ওনার কাজ। সারাদিন ল্যাপটপে থাকে, এই বউ নামক কাজের সাথে আলাদা করাই যায় না। খাওয়া দাওয়া ঘুম সব বাদ এই বউ পাইলে। বাকি আমরা সবাই জলে আর তলে ওনার জন্য। আর শালা হইল আরিফ, সারাদিন ভাই ভাই করে মুখে ফেনা তুলে ফেলে। যেখানে যাবে সেখানেই থাকবে এই শালা নামক প্রাণীটি। না আমার জামাই নিজের শালারে ছাড়তে চায়, আর না শালা তার দুলাভাইরে ছাড়তে ইচ্ছুক। একমাত্র টয়লেট ছাড়া বাকি সব জায়গায় শালা দুলাভাইয়ের সঙ্গ গলাগলি ভাব জোরালো আঠার মতন।
ছাড়াছাড়ি নয়। মায়ের এমন কথায় মুহূর্তে জুই গড়াগড়ি করে বিছানায় লুটপুট চালায় হাসতে হাসতে। দিনটা বৃহস্পতিবার, ব্যবসা গরম, খাখা রোদময় দুপুর। কলেজ হাফ ডেতে ছুটি হয়, সবেমাত্র কলেজ থেকে ফিরল মায়া খান বাড়ির গেট ধরে। গাড়ি থেকে নামতে চোখ মুখ কুচকে আসে তপ্ত রোদে মায়ার। প্রখর রোদ থেকে বাঁচার জন্য তৎক্ষণাৎ নিজের মুখের সামনে একটা হাত ধরে ছায়া দিল। রয়ে শুয়ে ধীরস্থে সামনে দিকে পা বাড়াতে গিয়ে অসাবধানতা বশত শু লেসটার সাথে নিজের পা ভেজে হোঁচট খেয়ে পড়তে গিয়ে গাড়ির সাইড ধরে ব্যালেন্স ঠিক করলো মায়া। প্রচণ্ড বিরক্ত নিয়ে নিজের পায়ের দিকে তাকায়। জুতার শু লেস দুটো খোলা অবস্থায় জমিনে গড়াগড়ি খেতে দেখে মায়া বিরক্তি নিয়ে তপ্ত শ্বাস ফেলে উপর হয়ে ঝুঁকে নিজের পায়ের শু লেস বাঁধার চেষ্টা করলো, কিন্তু সেটাও দীর্ঘক্ষণ করতে পারলো না। কয়েক সেকেন্ডের ব্যবধানে একটা শক্তপোক্ত হাত মায়ের ঝুঁকে থাকা মাথাটা পেছন থেকে নিজের পাঁচ আঙ্গুলের মধ্যে দাবিয়ে চেপে ধরে মায়াকে দাঁড় করিয়ে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে মায়াকে নিজের সম্মুখে দাঁড় করায় জোরালোভাবে ব্যক্তিটি। মায়ের ভয়ার্ত থমথমে দৃষ্টি ব্যক্তিটির দিকে তাকাতেই বাঁকা হেসে বলে উঠল ব্যক্তিটি। হ্যালো ম্যাডাম, ভালো আছেন? মায়া চমকালো, ভরকালো, হকচকিয়ে গেল হঠাৎ হৃদের উপস্থিতিতে। অনাকাঙ্ক্ষিতভাবে হৃদকে নিজের সামনে পেয়ে খানিকটা অপদস্থ হলো। ভয়ার্ত হলো মায়ের মুখশ্রী। উত্তেজিত হয়ে 2 কদম পিছাতে গেলে মায়ের পিঠ ঠেকলো গাড়ির দরজার সাথে। হৃদ বাঁকা হেসে এগিয়ে আসলো, গাড়ির উপর এক হাত রেখে মায়ের মুখোমুখি হয়ে ঝুঁকে পড়ে একটা ভ্রু উঁচু করে বলে উঠল। কি ম্যাডাম, বেহুশ হবেন মনে হচ্ছে? এত অল্পতে জ্ঞান হারালে চলবে? আমার অনেক কিছু করা বাকি, আর আপনার অনেক কিছু সহা বাকি। আমি নিজের শ্বশুর বাড়ি নিজের প্রথম বউ ফেলে শালাকে নিয়ে চলে এসেছি আপনার টানে, আর আপনি বেহুশ হওয়ার ধান্দে আছেন ম্যাডাম? মায়া চমকে উঠে হৃদের দিকে চোখ বড় বড় করে তাকায়। রাতে জুইকে বলা কথাগুলো হৃদের কান অবধি কিভাবে পৌঁছালো তা জানা নেই মায়ার। জুই কখনো হৃদকে এসব বিষয়ে বলবে না সে ধারণাও আছে মায়ার। তবে রাতে মায়ার কথাগুলো জুইকে গোপনীয়ভাবে বলেছিল, যেটা হৃদের কান অবধি পৌঁছাবার নয়। কিন্তু তারপরেও হৃদের কান অবধি পৌঁছালো মায়ার গোপনীয় কথাগুলো। ভয়ার্ত মায়া শুকনো ঢোক গিলল বার কয়েক। হৃদের ভয়ে উত্তেজনায় পালানোর চেষ্টা করলো, কিন্তু পারল না, কারণ তৎক্ষণাৎ নিজেকে হৃদের 2 হাতের মধ্যস্থে আটকা পেল সে। কি করবে? নিজের উত্তেজনায় মায়া সাথে সাথে নিজের 2 হাতে মুখ ঢেকে ফেলল হৃদের ভয়। হৃদ কপাল কুঁচকায়, তীক্ষ্ণ চোখে মায়াকে পর্যবেক্ষণ করতেই তার চোখ ঝলমল করে উঠল। মায়ের বাম হাতে থাকা সাদা পাথরের হীরার আংটিটি। কয়েক সেকেন্ড সময় নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো মায়ের বাম হাতে ঝলমল করা আয়নের দেওয়া সে এঙ্গেজমেন্ট আংটিটার দিকে। হৃদ বিরক্তি নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে মায়ের বাম হাতটা নিজের এক হাতের মুঠোয় নিতে জোর খাটালো মায়া। ভয়ার্ত মায়া হৃদের হাত থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করতেই হৃদ বিরক্তির রাগী চোখে তুলে তাকালো মায়ার দিকে। দমে গেল মায়া, কম্পিত হাতে ঠায় দাঁড়িয়ে রইল জায়গায়, নড়াচড়া করলো না। হৃদ মায়ের ভয়কে প্রাধান্য না দিয়ে মায়ের বাম হাতটা নিজের সামনে ধরে আংটিটিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতে বলে ওঠে। এটা এখন আপনার হাতে কি করে? ফেলে দিলেন না কেন? হৃদের কথায় মায়া এক পলক নিজের বাম হাতের আংটিটা দেখে নিয়ে পুনরায় চোখ আউড়িয়ে তাকায় হৃদের বিরক্তিমাখা ফেসের দিকে। হৃদের রাগে লালচে ওঠে মুখটা, চোখে পড়তেই ভয়ে মায়া আবারও কয়েকবার শুকনো ঢোক গিলল পরপর। ভয়ার্ত ঠোঁট দুটো জিহ্বা দিয়ে ভিজিয়ে নিয়ে মিহি কণ্ঠে বলল, এটা অয়ন ভাইয়ের আম্মু আমাকে গিফট করেছিল অনেক দিন আগে। দাদিও জোর নিষেধ করে বলেছিল এটা আমায় না খুলতে। এখন এটা ফেলে দিলে দাদি আমাকে বকা দিবে মিস্টার ভিলেন। মায়ের কথা যেন হৃদের রাগটা কমলো না, বাড়লো। কিন্তু তারপরও মায়ের সাথে কোনো প্রকার রাগ প্রকাশ করলো না, সংযম করলো নিজেকে। তবে তৎক্ষণাৎ মায়ের অনামিকা আঙ্গুল থেকে আংটিটা খুলে নিতে নিতে হাত ছেড়ে ডাকলো হৃদ আসিফকে। কয়েক সেকেন্ডের মধ্য দিয়ে আসিফ হাজির হতে হৃদ আংটিটা হাত বাড়ি আসিফকে দিতে দিতে বলল, নে ধর, তোর ভাবি তোকে আংটিটা গিফট করেছে। তোর একটা গার্লফ্রেন্ড আছে না, তাকে আংটিটা বিক্রি করে চকলেট কিনে দিবি। হৃদের সোজাসাপটা কথায় মুহূর্তেই থমথমে খেয়ে যায় আসিফ। সচকিত গেল তার গোপনীয় কথাগুলো হৃদকে প্রকাশ করতে দেখে, কারণ সে নিজেও এখন পর্যন্ত মেয়েটাকে নিয়েও শিওর নয়। ভালো লাগে বিদায় মেয়েটার সাথে জোরপূর্বক কথা বলে ব্যাস এইটুকুই, তাও সেটা অল্প দিনের মাত্র। ভালোবাসার সম্পর্ক এখনো শুরু করে নেই, আর এই সবটাই ছিল হৃদের গোপনে। তাহলে হৃদ ভাই জানলো কিভাবে? আরিফের মনে প্রশ্নগুলো 2 সেকেন্ড টিকলো না হৃদকে নিয়ে। সাথে সাথে গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। এইভাবে যে হৃদ খান দুর্দান্ত বিচক্ষণতার মানুষ, কতটা তীক্ষ্ণ মাইন্ডে সেটা তার থেকে কি ভালো জানে। আর গ্যাংস্টার সাম্রাজ্যে একা আধিপত্য বিস্তার করাটা হয়তো চারটিখানি কথা না, বিশাল ব্যাপার। কিন্তু হৃদ খান অল্প বয়সে নিজের সেই আধিপত্য অনেকটাই বিস্তার করে ফেলেছে পুরো দুনিয়া জুড়ে।
দিন দিন হৃদ খানের সেই আধিপত্য, দাপট, পাওয়ার, ক্ষমতা বৃদ্ধি করছে শুধু তার এই ক্রিমিনাল মাইন্ডের জোরে। হৃদ খানের মুখ নয় দৃষ্টি চলে, চুপ থাকবে কিন্তু তাণ্ডব ঘটাবে তুমুল। কোথা থেকে কি হলো বুঝতে বুঝতে সামনের মানুষটার জন্য সবকিছু ধ্বংসস্তূপ ধূলিসাৎ করে দিবে কালক্ষণিকে এসে। আর সেই হৃদের জন্য তার বিষয়গুলো যেন তো অতি সামান্য ব্যাপার। আসিফ মনস্তাত্ত্বিক বিষয়গুলো আর ঘাটালো না। গোপনে দীর্ঘশ্বাস ফেলে আবারও চৌকাইয়ে এক পলক মায়াকে দেখে নিয়ে হাত বাড়িয়ে হৃদ থেকে নিল আংটিটা। সূক্ষ্ম কণ্ঠে সম্মতি জানিয়ে বলল, জি ভাই। আসিফ যেতে হৃদ ঘাড় ঘুরিয়ে তাকায় মায়ার ঘামন্ত লাল মুখটার দিকে। কপালে বিরক্তিসূচক ভাঁজ ফেলে মায়াকে তীক্ষ্ণ দৃষ্টিতে উপর থেকে নিচ পর্যন্ত পরখ করে নিল অতি সন্তর্পণে। রোজকার মতোই মায়া গায়ে কার্লেস ড্রেসে দাঁড়িয়ে আছে, অ্যাপ্রনের সাথে গলায় স্কার্ফ বেঁধে। হৃদের এবারও পছন্দ হলো না মায়ার রোজকার ড্রেসটা। আপত্তি পোষণ করলো নিজ মস্তিষ্কে। যার রেশ টেনে হৃদের উঠতি রাগে মাথা গরম হয়ে মায়াকে নিয়ে যার ফলে হৃদ পুনরায় ঝুঁকে পড়ল মায়ার দিকে। হৃদের হঠাৎ কাণ্ডে মায়া ভয়ে হকচকে গিয়ে গাড়ির সাথে চেপে যেতেই হৃদ নিজের বাড়ন্ত রাগে কটমট করে দুপাশে হাত রেখে মধ্যস্থ মায়াকে আটকে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আপনার এই অবাধে খাপছাড়া চলাফেরাটা আমার আর ভাল লাগছে না। বোরখা কই আপনার? হৃদের রাগের ভারী নিঃশ্বাস মায়ের উপর আছড়ে পড়তেই মায়া নিজের অ্যাপ্রনের দুপাশ শক্ত করে চেপে ধরে নত মস্তিষ্কে দাঁড়ায় হৃদের সামনে। মায়ার গা শিউলিয়ে উঠছে হৃদের তপ্ত নিঃশ্বাসে। কম্পন সৃষ্টি হচ্ছে শিরা উপশিরায়। কলেজে কেউ বোরখা পরে না তো? মায়ার কম্পিত স্বরের মানেটা বুঝলো না হৃদ। হয়তো নিজের রাগের কারণে কিশোরিনী মায়ার মনের হঠাৎ হওয়া কম্পন বুঝলো না সে। আর না বুঝার চেষ্টা করলো, বরং বিরক্তিটাই প্রকাশ করলো দ্বিগুণ হারে। দাঁতে দাঁত চেপে বলল, তো অসহায় চোখ তুলে হৃদের দিকে তাকাতেই চোখ মিলল হৃদের চোখের সাথে মায়ার। হৃদের রাগান্বিত দৃষ্টির সাথে মায়া নিজের দৃষ্টি স্থির করতে না পেরে পুনরায় নিজের দৃষ্টি নত করে মিনমিন গলায় বলল, বাসার কেউ তো বোরখা পরে না। দাদি, ফুপি, ফিহা, পুজু, সার্ভেন্টরাও তো বোরখা পরে না, তাই আমি কিভাবে? মায়া কথা সম্পূর্ণ হলো না। তার আগে হৃদ মায়াকে মধ্যস্থ আটকিয়ে বিরক্তির সহিত বলে উঠল, নাটক করুন আপনি আমার সাথে? আমি সবার থেকে নিয়ে রাখছি যে কে কি পড়লো না পড়লো, কে কি করলো না করলো, তাতে আমার কি? কেউ খাক, মরুক, বাঁচুক, আমার দেখার প্রয়োজন নাই। কিন্তু আপনার সাথে আমার লিঙ্ক আছে, তাই আপনারটা আমার দেখতে হবে। আপনি আমার আমরত নিয়ে ঘোরেন, আমার সম্পদের যাতে খেয়ানত না হয় সেটা আমার দেখার দায়িত্ব। কারণ আমি আমার সকল বিষয়ের প্রতি খুবই সেন্সিটিভ। তাই অহেতুক যুক্তি আমাকে দেখাবেন না ম্যাডাম। বোরখা পড়বেন মানে পড়তেই হবে, এখানেই শেষ। হয় বোরখা পরে পড়াশোনা করবেন, নয়তো বাদ দেন। পড়াশোনা আর করা লাগবে না আপনার। এমনিতে পড়াশোনা করে রাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন না আপনি, আমার স্বল্প শিক্ষিত বইও চলবে। কিন্তু তারপরও আমার সম্পদের দিকে কারো সামান্যতম দৃষ্টি মেনে নেব না, মনে রাখবেন আপনি। হৃদের বারবার বলা সম্পদ কথার অর্থ মায়ের ছোট মস্তিষ্ক বুঝল না। তাই চোখ তুলে হৃদের দৃষ্টি সমেত হয়ে বোকার মতো প্রশ্ন করলো হৃদকে মায়া। মানে সম্পদ কি? মায়ার অবুঝতায় প্রশ্নটা হৃদকে আরও রাগিয়ে দেয়। আজব সে যে এতক্ষণ যাবৎ মেয়েটাকে ভাষণ দিল, বুঝালো তার মূল আমানত নেই বিষয়টি, অথচ মেয়েটা বুঝলই না আসলে সে কি বুঝাতে চাইছে। মেয়েটিকে হৃদ বিরক্তিতে তিরতির করে গলা ঝেড়ে বলে ওঠে, আপনার পা থেকে মাথা অবধি যা কিছু আছে সবই আমার সম্পদ, আমার আমানত, যে আপনি নিয়ে ঘোরেন রোজ অবধের মতন। কিন্তু আজকের পর থেকে সেটাও করা যাবে না, কারণ আপনি এখন থেকে আমার সম্পদ। এবার যদি আপনার কোনো সম্পদ আমার কাছে থেকে থাকে তাহলে সেটাও বলতে পারেন, আমি মাইন্ড করব না। বরং আমিও না হয় নিজ দায়িত্বে হেফাজত করার চেষ্টা করব আপনাদের সম্পদ। কে আছে নাকি কোনো সম্পদ আপনার আমার কাছে? হৃদের চলতি কথার মধ্যেই মায়া লজ্জায় তুমুল গতিতে নিজের দু হাত মুখে ঢেকে নিতে নিতে বলল, ছি, কি বাজে আপনি! মায়ের হঠাৎ লজ্জায় হৃদের রাগান্বিত চোখ দুটো মুহূর্তে খুশিতে চকচক করে উঠল। হৃদ নিজের রাগ বিরক্তি ভুলে তৎক্ষণাৎ মায়ের হাত দুটো টেনে ধরল পুনরায়। জোরপূর্বক মায়ের মুখ থেকে হাত দুটো টেনে গাড়ির সাথে চেপে ধরে বিস্মিত কণ্ঠে হৃদ বলল, বউ, তুমি সম্পদ মানে বলছো? হৃদের কথায় মায়া প্রচণ্ড লজ্জায় চোখ দুটো খিচে বন্ধ করে নিয়ে ছটফট করলো হৃদের শক্ত হাতের বাঁধন থেকে ছাড়া পাওয়ার জন্যে। হৃদের শক্তির সাথে পেরে উঠল না, কিন্তু তারপরেও হৃদের কাছে ধরা দিল না যে সে হৃদের বলা সম্পদ সম্পর্ক বুঝতে পেরেছে, বরং কৌশলে এড়িয়ে গেল মায়া বিষয়টি। হৃদের প্রশ্নের উত্তর না দিয়ে কথা ঘুরিয়ে বলল, উফ, আমার বোরখা নেই তো। হৃদ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো মায়ার লজ্জা মিশ্রিত চেহারার দিকে। মায়াকে প্রসঙ্গ পাল্টাতে দেখেও সে চুপ থাকলো।
বরং নিজেদের মাঝে দূরত্ব গুছিয়ে হৃদ মায়ের সাথে ঘনিষ্ঠ হতে চাইল। ঝুঁকে পড়ল মায়ের মুখ বরাবর, মায়ের গালের সাথে নিজের উষ্ণ গালে স্পর্শ করে কানের কাছে মুখ নিয়ে নিঃশব্দ কণ্ঠে ফিসফিস করে বলল, মিস করেছিলাম আমি বউ। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।